তো যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজ আমরা পড়তে চলেছি প্রণববর্ধন। ওকে, প্রণববর্ধন আহ, থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে। আমি দেখলাম ওয়েবসাইটে 10টা কোয়েশ্চেন্স আমি খুঁজে পেলাম, 10টার মতোই হবে। মেজরলি জিজ্ঞেস করেছে তার বইয়ের নামটি, মেজরলি বারবার জিজ্ঞেস করেছে। আহ, তো রিপিটেডলি জিজ্ঞেস করেছে তার বইয়ের নামটি এবং দু একটি কথা ইন্ডিয়ান পলিটিক্স সম্পর্কে জানতে চেয়েছে। ওয়েস্ট বেঙ্গল সেট কিংবা নেটে তার বইয়ের নামটি বারবার জিজ্ঞেস করেছে, তো কাজেই একটু বইগুলোর দিকে বেশি করে ধ্যান দেবে এবং জাস্ট তার বেসিক কি আইডিয়াগুলো দিয়েছেন সেগুলো ধ্যান দিলেই হবে। এর গভীরে যাওয়ার এই মুহূর্তে বিশেষ কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে পিওয়াইকিউ আগামীকাল যখন অ্যানালাইজ করা হবে তখন আরও ডিটেলসে অনেক কথাই বলবো। যদিও 10টার মতো পিওয়াইকিউ যেহেতু আছে, আগামীকালকের ক্লাসে আমরা পিওয়াইকিউগুলো সলভ করার পাশাপাশি অন্য আর একটা টপিকও পড়ে নেওয়ার চেষ্টা করব। হয়তো 10টা কোয়েশ্চেন্স পড়ার জন্য 20 মিনিট আমরা সময় দেবো, বাকি সময়টা আমরা অন্য আরেকটা নতুন টপিক আগামীকাল পড়ে নেব। তো আজকের ক্লাসটাও খুব সংক্ষিপ্ত একটি ক্লাস হবে। অনেক কথা এর আগেই তোমাদেরকে বলা হয়েছে, তোমরা অনেক কিছুই জানো। কাজেই মানে বিশেষ কিছু আমাকে যে মানে বিশেষভাবে যে ব্যাখ্যা করতে হবে বা বিশ্লেষণ করতে হবে এরকম কিছু নেই। আইডিয়া তোমাদের অনেক ক্লিয়ার আছে। অনেকে তোমরা নতুন জয়েন করেছো, কিছুদিন আগেও যারা জয়েন করেছো, আজকেও যারা জয়েন করলে তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে ডিটেলসে, যেহেতু আমি বলবো না। বাট তোমাদের চিন্তারও কোনো নেই, কোনো 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 বিষয় নেই এখানে। ধীরে ধীরে তোমরা পুরোনো ক্লাসগুলো যত পড়তে থাকবে বা আগামী দিনে যত আরও নতুন নতুন ক্লাস করবে তোমরা গভীরে প্রবেশ করতে পারবে। এবার আমি সংক্ষিপ্তভাবে এই কারণেও বলবো যে যেহেতু একেবারে এই বেসিক জিনিসগুলোই জিজ্ঞেস করছে, তো এখন অযথা সময় নষ্ট করে লাভ নেই। চেষ্টা আমাদের এটাই করতে হবে যে বেসিক জিনিসগুলো পড়েই আমাদের কি করতে হবে, যে টপিকটাকে ক্লিয়ার করতে হবে, সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। তো সেই কারণে আমি যতটা বলবো ততটাই এনাফ, এর বাইরে বা গভীরে যাওয়ার কিন্তু আপাতত কোনো প্রয়োজন নেই। যখন আসবে তখন আবার করিয়ে দেবো। চলে আসো প্রণববর্ধনের তাহলে আলোচনায়। প্রণববর্ধন একজন বিখ্যাত একজন ইকোনমিস্ট, একজন রিনাউড, তিনি একজন ইকোনমিস্ট। তিনি ওয়ার্ল্ড ওয়াইড তার একটা মানে তার একটা পরিচিতি আছে। তিনি ইকোনমিক যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে গোটা বিশ্ব জুড়ে, সেই সমস্ত ডেভেলপমেন্টসগুলো নিয়ে আহ, এই একটা ক্রিটিক্যাল ইনসাইট তিনি কিন্তু পেশ করেন সকলের সামনে। এবং এই ক্রিটিক্যাল ইনসাইট থেকেই নতুন নতুন কতগুলো ডেভেলপমেন্ট অফ কোর্স বেরিয়ে আসে। এবং শুধুমাত্র কোনো একটা দেশের নিরিখে নয়, এটা গোটা বিশ্বের নিরিখে বলতে পারি আমরা, যে তার ডেভেলপমেন্টসগুলো বা তার যে কন্ট্রিবিউশনসগুলো আছে সেগুলো কিন্তু বেশ আলোড়ন ফেলেছে। তো আমরা অবশ্যই তার আলোচনায় আসবো, তবে তার আগে যেটা শুরুতেই আমি যেমন করি সেটা হচ্ছে যে তার আর্লি লাইফটা দেখে নাও, তবে গিয়ে বুঝতে পারবে যে ঠিক কেন, বা একটা মানুষ, আমি বারবার বলি যে একটি মানুষ যখন কোনো একটি কথা বলছেন তখন সেই কথাটা বলার পেছনে তার সোশ্যাল এবং তার ইকোনমিক স্টেটাস, তার সোশ্যাল ইকোনমিক এবং পলিটিক্যাল স্টেটাসগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সে কোন পরিবারে বড় হয়েছে, কোন সমাজে সে মানে তার বড় হয়ে ওঠা হয়েছে, কোন সামাজিক ডিসিপ্লিনগুলো সে শিখেছে, সেগুলোর মতো করেই সে কি করে আগামী দিনে একটা সমাজ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করে। অফকোর্স আমরা দেখব যে এনারও চিন্তা যে নতুন যে অবদানগুলো আছে সেই অবদানগুলোর মধ্যে তার নিজের যে সামাজিক এবং যে অর্থনৈতিক যে অবস্থা সেগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অফকোর্স পালন করেছে বা রেখেছে। সো আমরা দেখব যে তিনি প্রণববর্ধন, বুঝতেই পারছো, নামটা শুনেই বুঝতে পারছো যে তিনি খানিকটা ইন্ডিয়ান নাম শুনে মনে হচ্ছে, এবং শুধু ইন্ডিয়ানই নয়, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের একজন মানুষ। তিনি 1939-এ কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন, একটি বেঙ্গলি মিডল ক্লাস ফ্যামিলিতে তার জন্ম হয়েছে। এবং আমরা দেখতে পাবো যে স্বাধীনতার পরে যে সামাজিক এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলো ভারতবর্ষ ফেস করেছে, অর্থাৎ পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে ইন্ডিয়া সোশ্যাল এবং ইকোনমিক যে চ্যালেঞ্জগুলো ফেস করেছে সেই চ্যালেঞ্জগুলোকে তিনি এখানে সুন্দরভাবে কিন্তু বর্ণনা করার কাজটা করেছেন এবং অ্যানালাইজ করারও কাজটা করেছেন। এবং আমরা দেখতে পাবো যে তিনি এগুলো করতে গিয়ে তার যে অতীতের যে অভিজ্ঞতা, তার যে এডুকেশন, সেগুলো তাকে বিশেষভাবে হেল্প করেছে। যেমন তার প্রেসিডেন্সি কলেজে তার পড়াশোনা, যেটাকে এই মুহূর্তে আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বলি। এখানে তোমরা আছো অনেকে প্রেসিডেন্সি কলেজে পড়ছো বা পড়েছো। সো সেই প্রেসিডেন্সি কলেজ তোমাদেরই কলেজে, সেখানে সে পড়াশোনা করেছে এবং সেখানে তিনি কিন্তু ব্যাচেলার করেছেন ইকোনমিক্সের উপরে। তারপরে তিনি সেখান থেকে তিনি চলে যাচ্ছেন, মানে এখান থেকেই তুমি জানো যে পশ্চিমবঙ্গের এই প্রেসিডেন্সির একটা বড় কন্ট্রিবিউশনস হচ্ছে যে প্রেসিডেন্সির
কলকাতার প্রেসিডেন্সি হচ্ছে তোমরা জানবে যে গান্ধিয়ান আইডিয়া, মার্কসিয়ান আইডিয়া বা ক্রিটিক্যাল ইনসাইট ইন জেনারেল, এবং অনেক বেশি ডেমোক্রেটিক প্র্যাকটিসগুলো তারা কিন্তু করে। তো এগুলো আমরা দেখতে পাবো কি যে তার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যেও কিন্তু প্রতিফলিত হয়েছে। বিশেষ করে এখানে যে সমস্ত থিওরিজগুলোকে প্র্যাকটিস করা এই সমস্ত ইনস্টিটিউশনসগুলোতে, তো যে সমস্ত থিওরিজগুলোকে প্র্যাকটিস করা সেগুলো অনেকটা হচ্ছে ক্রিটিক্যাল ইনসাইটকে প্রেজেন্ট করে থাকে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে তার রচনার মধ্যেও সেগুলো উঠে এসেছে, বা তার আগামী দিনের যে জীবনযাত্রা পড়াশোনার পরে সেখানে কিন্তু তার এই সামাজিক এবং অর্থনৈতিক এবং শিক্ষার যে পরিবেশ, সেগুলোর একটা বিশেষ প্রভাব সেখানে কিন্তু রয়েছে। এবং তোমরা দেখতে পাবে যে তার থিওরির মধ্যে একটা মার্কসিয়ান ভিউ তোমরা পাবে, একটা গান্ধিয়ান ভিউ পাবে, একটা সোশ্যালিস্টিক ভিউ পাবে, একটা ডেমোক্রেটিক ভিউ তোমরা পাবে। এগুলো তোমরা কিন্তু প্যারালালি পাবে। এবং অফকোর্স সেটা যে কমপ্লিটলি লিবারালিজম থেকে ডিফারেন্ট তা কিন্তু নয়, লিবারালিজমকে সাথে নিয়েই এগুলোকে এক প্রকার বলতে পারো যে তারা কিন্তু এক প্রকার বলতে পারো যে ইন্টারপ্লে করার চেষ্টা করেছে। তো তার চিন্তা ভাবনার মধ্যে আমরা দেখতে পাবো যে এগুলোকে বেস করেই তার চিন্তা ভাবনা কিন্তু গড়ে উঠেছে। এরপরে আমরা দেখতে পাবো যে গ্র্যাজুয়েশন যখন তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে যখন শেষ করছেন, তখন তিনি চলে যাচ্ছেন মাস্টার্সের জন্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজে। সেই কেমব্রিজে থেকে তিনি মাস্টার্স কমপ্লিট করছেন, সেখানেও তিনি ইকোনমিক্সে কমপ্লিট করছেন, এবং সেখানে বিখ্যাত সেই সময়কার যে সমস্ত ইকোনমিস্টরা আছেন তাদের সঙ্গে তার বিশেষ করে পরিচয় ঘটে, তাদের আলোচনার সঙ্গে তার পরিচয় ঘটে। যেমন জন রবিনসনের কথা বলতে পারি, অমর্ত্য সেনের কথা বলতে পারি। তো এই সমস্ত মানুষদের সঙ্গে তার বিশেষভাবে পরিচয় ঘটে, এবং আমরা জানি যে এরপরে তিনি, যদিও অনেক পরেও হয়েছে এগুলো, তখন নিজে হয়েছে তা কিন্তু নয়, অনেক পরেও হয়েছে। সো এই সমস্ত মানুষদের রচনা, তাদের চিন্তা ভাবনার সঙ্গে তার পরিচয় ঘটে, এবং আমরা জানি যে এদের চিন্তা ভাবনা রচনাগুলো ছিল অনেক বেশি ওয়েলফেয়ার ইকোনমিক্স সেন্ট্রিক, যে কিভাবে মানুষের কল্যাণ এনশিওর করা যায়। এবং ওয়েলফেয়ার সেন্ট্রিক ইকোনমিক্সের কনসেপ্ট আমরা জানি যে ডেভেলপিং কান্ট্রিজগুলোর কনটেক্সটে কিন্তু ভীষণ সুইটেবল। ডেভেলপিং কান্ট্রিজগুলো এগুলো কিন্তু ভ্যালুস দেয়। তো স্বাভাবিকভাবে তার আলোচনার মধ্যে এগুলো উঠে এসেছে। নট অনলি দ্যাট, পোস্ট কলোনিয়াল সোসাইটিসগুলোতে ডেভেলপমেন্ট কিভাবে হবে এবং কি ধরনের প্রবলেম তারা ফেস করছে, কিভাবে তারা তাদের নিজস্বতাটাকে তৈরি করার চেষ্টা করছে, কিভাবে সেই নিজস্বতা থেকে তারা বেরোতে পারছে না, নতুন নতুন চ্যালেঞ্জ তাদের কাছে এসে প্রেজেন্ট হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোই সেখানে কিন্তু তিনি কিন্তু আলোচনা করেছেন। এগুলোও কিন্তু আমরা প্যারালালি দেখতে পাবো। এখান থেকে তিনি মাস্টার শেষ করার পর তিনি চলে আসছেন এমআইটিতে। এমআইটি হচ্ছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমার প্রোনাউন্সিয়েশনে যেও না, আমার জিভের প্রবলেম আছে, তাই আমি প্রোনাউন্সিয়েশনে আমার অনেক সময় অসুবিধা হয়। বাট এমআইটি, শর্টে এটাকে বলা হয় এমআইটি। এমআইটিতে তিনি পোস্ট পিএইচডি করেছেন। এই এমআইটিগুলো ইউনাইটেড স্টেটসে এই মুহূর্তে বিশেষ প্রসিদ্ধ বলা যেতে পারে, বা সেই সময়ও ছিল। তো শুরু থেকেই তোমরা দেখতে পাবে এমআইটিগুলোকে, মানে এমআইটির একটা বড় নাম যশ খ্যাতি আছে। এখানে যে ধরনের গবেষণা হয়, এখানে যে ধরনের ক্রিটিক্যাল ইনসাইটকে চর্চা করা হয়, নতুন নতুন ডেভেলপমেন্টকে সেখানে যেভাবে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়, সেগুলো কিন্তু গোটা বিশ্বজুড়ে একটা বেশ মানে একাডেমিক্স একটা বিশ্বে একটা বড় কন্ট্রিবিউশনস তাদের কিন্তু আছে। সো এমআইটিসে তিনি পড়াশোনা করেছেন, পিএইচডি সেখানে করেছেন, ইকোনমিক্সের উপরেই তিনি করেছেন। এবং তিনি দেখতেই পাবো যে এখানে আমরা তার ওয়েলফেয়ার ইকোনমিক্স, তার ডেভেলপমেন্টাল ইকোনমিক্সের আইডিয়াগুলোকে তিনি কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এরপরে আমরা দেখতে পাবো যে তার একাডেমিক যে লাইফ, সেই লাইফটা শুরু হয়েছে। আমরা দেখতে পাবো যে ক্যালিফোর্নিয়াতে তিনি পড়িয়েছেন দীর্ঘ সময় ধরে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কেলেতে এটা অবস্থিত। তো সেখানে তিনি দীর্ঘ সময় ধরে পড়িয়েছেন। এছাড়াও আরও অনেক ইনস্টিটিউশনে সে তার এই ধরনের ক্যারিয়ারের অভিজ্ঞতা রয়েছে। এবং আমরা দেখতে পাবো যে তিনি সেখানে ডেভেলপমেন্টাল ইকোনমিক্স নিয়ে সেখানে কিন্তু বেশ কাজকর্ম করেছেন। এগুলো আমরা দেখতে পাবো। এবার ডেভেলপমেন্টাল ইকোনমিক্স যখন বলছি, নিশ্চয়ই তোমাদের যারা পুরোনো ক্লাস করছে তোমাদের আইডিয়া আছে। ডেভেলপমেন্টাল ইকোনমিক্স বলতে সেখানে মানুষের উন্নতির কথা বলা হচ্ছে। সেখানে ইকোনমিক গ্রোথ নয়, যে সেখানে শুধু সংখ্যা নয়, সংখ্যার শুধু বৃদ্ধি নয়। সেখানে যে হয়তো 3 ট্রিলিয়ন ইকোনমি থেকে 5 ট্রিলিয়ন ইকোনমি, 5 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 25, একটা ক্রমবর্ধমান সেখানে একটা অর্থনীতির প্রবৃদ্ধি শুধু নয়। যদি শুধুমাত্র ক্রমবর্ধমান অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে বা উন্নতি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে সেটাকে আমরা ইকোনমিক গ্রোথ হিসেবে দেখি। কিন্তু যখন এখানে ডেভেলপমেন্টাল ইকোনমিক্সের কথা বলা হচ্ছে বা ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, তখন সেখানে মানুষের সঙ্গে মানুষের সামাজিক সম্পর্ক কতটা স্ট্রং হলো, মানুষের মধ্যে ডিস্টেন্সগুলো কতটা কমছে, মানুষের মধ্যে একটা মানবিক সম্পর্ক কতটা প্রতিষ্ঠিত হচ্ছে, মানুষের সঙ্গে মানুষের শ্রদ্ধা কতটা সেখানে আদান প্রদান হচ্ছে বা বিনিময় হচ্ছে, একে অপরের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে, মানুষের যে বেসিক নিডস গুলো আছে সেগুলো কিভাবে পূরণ হচ্ছে এবং হচ্ছে কি হচ্ছে না,
এবং এবং সাথে সাথে এখানে ওভারঅল কিন্তু এক প্রকার পরিবেশের উন্নতি। তো সেটাকে এখানে কিন্তু ডেভেলপমেন্টাল ইকোনমিক্স এর সিস্টেমের মধ্যে দেখা হয়। তো বুঝতেই পারছো যে যখন শুধুমাত্র অর্থনীতির সংখ্যার মধ্যে গ্রোথ করছে তখন সেটাকে আমরা ইকোনমিক গ্রোথ হিসেবে দেখি, আর যখন ডেভেলপমেন্টাল ইকোনমিক্স বলছি বা ডেভেলপমেন্ট বলছি ইন জেনারেল, তখন সেটা মানুষের মধ্যে মানুষের সম্পর্ক কতটা উন্নতি করতে সক্ষম হলো সেই ইকোনমিক্স, সেই বিষয়টিকে কিন্তু তারা ফোকাস করে। তো তিনি ছিলেন এই পথের দিশারি, যে এই পথে তিনি হেঁটেছেন। কোন পথ? পথটা হচ্ছে ডেভেলপমেন্টাল ইকোনমিক্সের পথ, যেখানে মানুষের কল্যাণ কি করে হবে, মানুষের মধ্যে মানবিক সম্পর্ক কি করে আরো গভীর হবে, মানুষের মধ্যে মানুষের কি বলবো যে মানে ওভারঅল পরিবেশের কতটা উন্নতি হবে, সেই সমস্ত বিষয়গুলোর উপরেই কিন্তু তার ফোকাসটা ছিল। তো যাই হোক, এগুলো আমরা দেখতেই পাবো। এরপরে তিনি দীর্ঘ সময় আমরা দেখতে পাবো যে দীর্ঘ সময় অনেকবার তিনি কি করেছেন, যে ওয়ার্ল্ড ব্যাংকের মতো ইনস্টিটিউশনে গিয়ে সেখানে অ্যাডভাইসার বা কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন, ইউনাইটেড নেশনসে গিয়েও কাজ করেছেন, এবং এই সমস্ত ইনস্টিটিউশনসগুলোতে গিয়ে তিনি যে অবদানগুলো রেখেছেন সেগুলো হচ্ছে যে বিশেষ করে তিনি এই ধরনের কতগুলো অ্যাডভাইস করেছেন ইনস্টিটিউশনসগুলোকে, যেহেতু এগুলো ওয়ার্ল্ড ইনস্টিটিউশনস এক প্রকার। তো বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলতে পারি, যে সেখানে গিয়ে তিনি পভার্টি এলিভিয়েশনস কি করে হবে, অর্থাৎ দারিদ্র কি করে দূর করা যাবে, দারিদ্রতা কি করে দূর করা যাবে, সেই সমস্ত বিষয়ে তিনি তার চিন্তা ভাবনা সেখানে কিন্তু সাজেস্ট করেছেন। এবং আমরা দেখতে পাবো যে তিনি এই সমস্ত ইনস্টিটিউশনসগুলোতে যে পলিসিগুলোকে সাজেস্ট করেছেন, সেই পলিসিগুলো বিভিন্ন সময় আমরা দেখতে পাবো তাতে বিভিন্ন যে তাদের যে বিভিন্ন যে অর্ডারগুলো বা বলতে পারো, বা নোটিফিকেশনসগুলো বলতে পারো, অর্ডার বলবো না, নোটিফিকেশন যেগুলো বেরিয়ে এসেছে, সেখানে দেখা যাবে যে তার চিন্তা ভাবনার একটা বড় কিন্তু বহিঃপ্রকাশ সেখানে কিন্তু আছে, বা রিফ্লেকশন সেখানে কিন্তু আছে। সো বুঝতেই পারছো যে ওয়ার্ল্ড ব্যাংক যেটা লোন দেওয়ার কাজ করে বিশ্বের বিভিন্ন দেশগুলিকে, যখন তারা লোন দেয় তখন তার পরিবর্তে তারা সেখানে যে শর্তগুলো আরোপ করে ওই সমস্ত দেশগুলোকে, অর্থাৎ ঋণ গ্রহণকারী দেশগুলোকে যে শর্তগুলো আরোপ করে, সেই শর্তগুলোর মধ্যে তোমরা বেশিরভাগ সময় দেখতে পাবে যে ডেমোক্রেটিক সিস্টেমটিকে আরো অনেক বেশি ওপেন করা, সেখানে ট্রান্সপারেন্সিকে নিয়ে আসা, সেখানে কারাপশনসটিকে রিডিউস করা, সেখানে 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 ডেভেলপমেন্টকে ইনশিওর করা, কারণ ওয়ার্ল্ড ব্যাংক ডেভেলপমেন্টকে ইনশিওর করার জন্যই লোন দেয়। তো ডেভেলপমেন্টকে ইনশিওর করা, সেখানে ইনক্লুসিভ, সেখানে ইকোনমিক্সকে ভ্যালুস দেওয়া বা ইনক্লুসিভ ডেভেলপমেন্টকে ভ্যালুস দেওয়া, ভালনারেবল সেকশনসগুলোর মধ্যে আরো অনেক বেশি ডেভেলপমেন্ট ইনশিওর করা, এবং অফকোর্স যে বিজনেস সেন্ট্রিক একটা কিন্তু অ্যাপ্রোচকে সেখানে কিন্তু সামনে রাখা। তো সবকিছু হবে বিজনেসের কনটেক্সটে, বিজনেসকে সামনে রেখে, এবং স্টেটের রোলটাকেও কমিয়ে নিয়ে আসা। এবং স্টেটের রোল কমে যাওয়া মানে হচ্ছে অথরিটারিয়ান রিজিমস বা অথরিটারিয়ান যে কন্ট্রোলগুলো থাকে জনগণের উপরে, যে একটা স্ট্রিক্ট কন্ট্রোল থাকে, মানুষের স্বাধীনতা যেভাবে তারা কার্টেইল করার চেষ্টা করে বা দমন করার চেষ্টা করে, তো সেগুলো থেকে কতগুলো রিডাকশনের কাজ কিন্তু তারা করে। তো এখানে আমরা দেখতে পাবো যে ওয়ার্ল্ড ব্যাংক যখন এই ধরনের পলিসি সাজেস্ট করে, তখন সেই পলিসিসগুলো টাইম টু টাইম কি হওয়া উচিত সেগুলো তোমরা জানো যে বিশ্বের বিভিন্ন অর্থনীতিবিদরা সেগুলো সাজেস্ট করে থাকেন, এবং সেই সাজেশনের উপর বেস করেই এবং বিভিন্ন ডেটা বিভিন্ন দেশে যেগুলো বেরিয়ে আসে সেগুলোকে অ্যানালাইজ করেই তারা সিদ্ধান্ত নেন। তো এখানেই হচ্ছেন তিনি একজন গুরুত্বপূর্ণ একজন অর্থনীতিবিদ, যিনি কি করেন যে এই ওয়ার্ল্ড ব্যাংকের এই রকম বিষয়ে কিন্তু পলিসি সাজেশনের কাজ করেন, তিনি কনসালট্যান্ট হিসেবে কিন্তু কাজ করেন। তো ইউনাইটেড নেশনস এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো ইনস্টিটিউশনে, যেগুলো ওয়ার্ল্ড ইনস্টিটিউশনস বলা যেতে পারে, গ্লোবাল ইনস্টিটিউশন, সেখানে তার একটা কিন্তু এই ধরনের পভার্টি এলিভিয়েশনস এবং এই পভার্টি এলিভিয়েশনসের মতো বিষয়ে কিন্তু তার অ্যাডভাইসিং এর একটা ভূমিকা আছে। এছাড়াও আমরা দেখতে পাবো যে বিভিন্ন সময় ইনস্টিটিউশনসগুলোর মধ্যে যেগুলো বললাম, এগুলোই ইনস্টিটিউশনাল রিফর্ম আসলে। ইনস্টিটিউশনাল রিফর্ম আসলে কিভাবে নিয়ে আসা যায়, এবং ইনস্টিটিউশনাল রিফর্মস কি কি আসলে সেখানে আরো অনেক বেশি হয়তো মার্কেট ওপেন হবে, জনগণের সেখানে লিবার্টি বাড়বে, মানুষ সেখানে নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারবে, বেচতে পারবে, এবং প্রত্যেকের স্বাধীনতা সেখানে ইনশিওর হবে, ডেভেলপমেন্ট ইনশিওর হবে, ইনক্লুসিভ একটা ডেভেলপমেন্ট সেখানে ইনশিওর করা যাবে। তো এগুলোর জন্য যে ধরনের নেসেসারি রিফর্মসগুলো বিভিন্ন ইনস্টিটিউশনের প্রয়োজন আছে, সেগুলো তারা অনেক সময় কিন্তু করে থাকে। তো এখানে তার একটা বড় গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয় আছে, যেমন অথরিটেরিয়ান রিজিমসকে রিফর্মস করা, বা কিভাবে সেই অথরিটেরিয়ান রিজিমস বা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট কিভাবে অথরিটিতে বা অথরিটেরিয়ান গভর্নমেন্টে পরিণত হয়েছে, তার ইভলিউশনসটা ঠিক কীরকম ভাবে হয়েছে, এগুলোকে বুঝে এক প্রকার কি করার চেষ্টা করে, সেগুলোকে কিন্তু বইয়ের আকারে প্রকাশ করা, সেগুলোকে থিওরাইজ করা, এবং আগামী দিনে নতুন প্রজন্মকে এগুলো সম্পর্কে সচেতন করা, এই সমস্ত কাজগুলোও কিন্তু তিনি কিন্তু প্যারালালি কিন্তু চালিয়ে
চালিয়ে গেছেন। তো এগুলো আমরা দেখতে পাবো যে তার এই যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং গুলো বা ইনসাইটস গুলো, এগুলো শুধুমাত্র ইন্ডিয়ান ইকোনমি বা ইন্ডিয়ান পলিটিক্স নয়, গোটা বিশ্বের যে ইকোনমি, গোটা বিশ্বের যে পলিটিক্স আছে সেটাকে কিন্তু অনেক রকম ভাবে সাহায্য সহযোগিতা করেছে সেখানে নতুন ইনক্লুসিভ ডেভেলপমেন্টকে নিয়ে আসতে, গ্লোবালাইজেশনকে সেখানে ইনক্রিজ করতে এবং অফকোর্স লিবারালিজমকে প্রমোট করতে। এগুলোর পক্ষে তিনি কিন্তু কথা বলেছেন। তো এগুলো আমরা দেখতে পাবো। তাহলে এক প্রকার বুঝতেই পারছো যে এনার আইডিয়াগুলো, যে ধরনের আইডিয়া তিনি দিয়েছেন, সেই আইডিয়াগুলো অনেকটা হচ্ছে অমর্ত্য সেনপন্থী আইডিয়া, অর্থাৎ ডেভেলপমেন্টাল ইকোনমিক্সের উপরে তার কিন্তু জোরটা রয়েছে, ওয়েলফেয়ার ইকোনমিক্সের উপরে তার জোরটা রয়েছে। তো আমরা একটা ডিবেট পড়েছিলাম ভগবতী ভার্সেস সেন। তো সেন ভার্সেস ভগবতী ডিবেট যখন আমরা পড়েছিলাম তখন তোমরা জানো যে দুটো আইডিয়াই লিবারালিজমেরই কথা বলে। ভগবতীও লিবারালিজমের পক্ষেই কথা বলছেন, প্রফেসর সেনও সেখানে কিন্তু লিবারালিজমের পক্ষেই কথা বলছেন। কিন্তু একজন সেখানে এক্সট্রিম লেভেলে, সেখানে আমরা দেখেছি যে ভগবতী সেখানে এক্সট্রিম লেভেলে কিন্তু মার্কেটকে ভ্যালুস দিলেন, এক্সট্রিম লেভেলে সেখানে কিন্তু মেজরিটারিজমসকে ভ্যালুস দেওয়ার চেষ্টা করছেন, এগুলো আমরা দেখলাম। অন্যদিকে অমর্ত্য সেনের মতো মানুষ এখানে এসে কি করলেন, তিনিও একজন লিবারেল, কিন্তু লিবারেলের সেই পথটাকে চুজ করেছেন যে পথটা এর আগের দিন যেটা তোমাদের পড়াছিলাম, কেনশিয়ান যে মডেল, সেই মডেলটিকে বেস করে তার কিন্তু চিন্তা ভাবনা। তো যেখানে আমরা দেখতে পেয়েছি কি যে যেখানে ডেভেলপমেন্টকে ইনশিওর করতে হবে, ওয়েলফেয়ারকে ইনশিওর করতে হবে, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনশিওর করতে হবে, হিউম্যান রাইটসকে ডেভেলপমেন্ট করতে হবে, এবং অফকোর্স লিবারালিজমের রাস্তাটা সেটার মধ্য দিয়েই কিন্তু সংস্কার হবে। তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আমরা কি দেখেছি যে এগুলো কেইনসেরই ধারণা, অমর্ত্য সেনের মধ্যে এগুলো রিফ্লেক্টেড হয়েছে, এবং সেই আইডিয়াগুলোও আমরা দেখতে পাবো যে পুনর্বর্ধনের মধ্যেও কিন্তু এসেছে। সো মোটামুটি তার মানে বুঝতে পারছো যে ক্যাটাগরাইজ করতে পারছো নিশ্চয়ই যে কে কোন এরিয়া মানে ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং কি আইডিয়া তারা বেসিক ভাবে তাহলে দিতে পারে। এগুলো আমরা এখানে পাবো। মেজর ওয়ার্কসের যদি এবার কথায় আসো তাহলে তোমরা দেখতে পাবে, যেটা বললাম, ডেভেলপমেন্টাল ইকোনমিক্সের আইডিয়া তিনি দিয়েছেন, পলিটিক্যাল ইকোনমির আইডিয়া দিয়েছেন, পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটির আইডিয়া তিনি দিয়েছেন, এবং অফকোর্স তিনি এখানে গ্লোবাল গভর্নেন্সের আইডিয়া তিনি দিয়েছেন, যেখানে এই আইডিয়াগুলো মানে এই আইডিয়াগুলোর মধ্যে কতগুলো এগুলোকে থিওরাইজ করার চেষ্টা করেছেন, নতুন নতুন ডেভেলপমেন্টগুলোকে বোঝার চেষ্টা করেছেন, এবং কোনো একটা দেশের যে ডেভেলপমেন্ট বা তার যে ইভলিউশন সেটাকে কিন্তু এই মেথডগুলো দিয়েও তিনি কিন্তু বোঝার চেষ্টা করেছেন। সো এইগুলো তার হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু বলতে পারো, আলোচনার মূল বিষয়বস্তু। এগুলোকে আমাদেরকে খুব ভালো করে কিন্তু বুঝতে হবে, এগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তো এই হচ্ছে বিষয়। এরপরে চলে আসো আমাদের মেজর ওয়ার্কসের মধ্যে আমরা যেটা পেলাম, তাহলে যে ইকোনমিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পভার্টি এই সম্পর্কিত যেহেতু তিনি কাজ করেছেন, তো আমরা দেখবো এই সম্পর্কিত তার আলোচনাগুলো, যে তার বিখ্যাত বই যেটা বারবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে আমি দেখলাম, সেটা হচ্ছে যে দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। তার এই বইয়ে বেরিয়ে এসেছে। বইটি লিখেছিলেন 1984-এ। 1984 মানে বুঝতেই পারছো যে ইন্দিরা গান্ধীর সেই সময় শাসন চলছে, এবং তার আগের পিরিয়ডটা মোটামুটিভাবে এটাও তোমরা নিজেরা তার মানে রিয়েলাইজ করলে যে মাঝে 2-3 বছরের পিরিয়ডকে বাদ দিলে বাকি পুরো সময়টা কংগ্রেসের শাসন ছিল। তো কংগ্রেসের শাসন থাকাকালীন যে নতুন মানে যেভাবে ইকোনমিকে যেভাবে দেখা হয়েছে, ডেভেলপমেন্টকে যেভাবে ইনশিওর করা হয়েছে, তো সেগুলো নিয়ে তিনি খুব একটা বেশি খুশি ছিলেন না, তার সেগুলো খুব পছন্দের ছিল না। অফকোর্স তিনি সেগুলোর মধ্যে তিনি কি করেছেন, একটা একটা ক্রিটিক্যাল ইনসাইট দেওয়ার চেষ্টা করেছেন। সো আমরা দেখতে পাবো যে এই যে 1984-এর আগে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে, অর্থাৎ পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে যে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে, যে গ্রোথ হয়েছে, এখানে আমরা দেখতে পাবো যে সেখানে বিশেষ করে তিনি এই বইয়ে আলোচনা করছেন যে ল্যান্ডলর্ডস, রুরাল এলিটস, স্মল ফার্মার্স, এদের মধ্যে এক ধরনের যে ইন্টারপ্লে আছে, অর্থাৎ এক ধরনের এদের মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোর মধ্যে বারে বারে দেখা যাবে কি যে সেখানে একটা ইমব্যালেন্স একটা ক্রিয়েট হয়েছে, বা ইমব্যালেন্স পাওয়ারের একটা 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 সিস্টেম সেখানে কিন্তু এস্টাবলিশড হয়েছে, এবং সেটা এক প্রকার পারপিচুয়াল হয়েছে, যে একটা চিরাচরিত হয়ে গেছে এক প্রকার। এবং আমরা দেখতে পাবো যে তিনি বলছেন যে এটাই আলটিমেটলি এই যে যেভাবে ডেভেলপমেন্টকে ইনশিওর করা হয়েছে, সেখানে দেখা যাবে যে গ্রামের দিকে, রুরাল ইন্ডিয়াতে, গ্রামের দিকে এখানে দারিদ্রতার মানে এবং অর্থনীতি যেভাবে মানে একটা অসম বন্টন যেভাবে হচ্ছে, তো সেই পরিস্থিতিটা কিন্তু বিশেষ কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যেভাবে অর্থনীতিকে এখানে পরিচালনা করা হয়েছে, যেভাবে উন্নতিকে এনশিওর করা হয়েছে, তাতে করে কিন্তু গ্রামের মানুষের বিশেষ কোনো উন্নতি হয়নি। গ্রামের মধ্যে যারা হচ্ছে এলিট আছে, সেই এলিটদেরই উন্নতি হয়েছে, সাধারণ মানুষের উন্নতি হয়নি, ইকুয়ালিটি এনশিওর হয়নি, ইকোনমিক রিসোর্সগুলোর যে ডিস্ট্রিবিউশনসগুলো আছে, সেই ডিস্ট্রিবিউশনসগুলো কিন্তু ইকুয়াল হয়নি।
এবং এক প্রকার অসাম্য রয়ে গেছে, এবং এই অসাম্যগুলো এক প্রকার দেখা যাবে কি যে একটা চিরাচরিত রূপ ধারণ করে ফেলেছে। সো যেভাবে ডেভেলপমেন্টকে এনশিওর করা হয়েছে তাতে করে কিন্তু ইকুয়ালিটির জায়গায় সেখানে অসাম্যের জায়গাগুলো কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। সো বুঝতেই পারছো যে তার মানে এই নেহরুর পিরিয়ডে যে ডেভেলপমেন্টসগুলো হয়েছে, নেহরু যেভাবে সেখানে এনশিওর করেছে ডেভেলপমেন্টকে, সেগুলো তিনি খুব বড় নিন্দুক ছিলেন। তো এই 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 সমস্ত আলোচনাগুলো তার উঠে এসেছে। এবং আমরা ইউনিট 8 যখন আলোচনা করেছিলাম, প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি স্টেটের যে আলোচনাটি ছিল বা ডেভেলপমেন্টের আলোচনাটি ছিল, স্টেট ডেভেলপমেন্টের আলোচনা, সেখানে আমরা বলেছিলাম যে নেহরু কিভাবে সেখানে আমরা দেখলাম যে তিনি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রুরাল এগ্রিকালচারের উপর ফোকাসটা করলেন, পরের বছর তিনি সেখানে ইন্ডাস্ট্রির উপর ফোকাস করলেন, মানে পরের 5 বছরে আর কি, যে 5 ইয়ার প্ল্যানে তিনি ইন্ডাস্ট্রির উপর ফোকাসটা করছেন। এবং লং রানে আমরা দেখেছি যে ইন্ডাস্ট্রির উপরেই তার ফোকাসটা বেশি ছিল। ইন্ডাস্ট্রির উপরে তার ফোকাসটা বেশি এই কারণেই ছিল, আমরা এটা দেখেছি যে যেহেতু এখন একটা মানে সদ্য স্বাধীন দেশকে বিশ্বের বড় বড় কোম্পানিজগুলোর সঙ্গে এখন কম্পিট করতে হবে, তো স্বাভাবিকভাবে বা যে স্বাধীনতাটা আমরা পেয়েছি সেটাকে ধরে রাখতে হবে। তো এই কারণে কিছু ইন্ডাস্ট্রি তৈরি করা এটা কিন্তু অনিবার্য ছিল। শুধু নট অনলি দ্যাট, এই ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা এই কারণেও ছিল যে সেটা রাতারাতি যদি ওভার প্রোডাকশনের কাজটাও করে তাহলে বড় অংশ জনগণের সেখানে চাহিদাও হয়তো পূরণ করতে পারবে, এবং লং রানে সেটা একটা সার্ভিস সেখানে কিন্তু দিতে পারবে। সো বড় বড় ইনস্টিটিউশনস প্রতিষ্ঠা করেছেন সেই সময়, বিজনেস সেই সময় সংগঠন তিনি তৈরি করেছেন, বা বিজনেস বলবো যে অর্গানাইজেশনস ফর্ম করেছেন, বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছেন, বড় বড় সব পলিসি নিয়েছিলেন, যেগুলো দেখা যাবে যে বারে বারেই সেখানে কি হয়েছে যে যে আরবান যে ডেভেলপমেন্ট সেটাকেই কিন্তু ইনশিওর করেছে, অর্থাৎ শহরের যে উন্নতি সেটাকে ইনশিওর করেছে। অন্যদিকে গ্রামের বিশেষ কোনো কিন্তু উন্নতি হয়নি, সেখানে বিশেষ অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং উন্নতিকে যেভাবে ইনশিওর করা হয়েছে তাতে অসাম্য যেরকম ছিল সেটা কিন্তু একটা চিরাচরিত রূপ পেয়ে গেছে, এবং দারিদ্রতা কিন্তু সেখান থেকে দারিদ্রতা থেকে মানুষের কিন্তু বিশেষ কোনো মুক্তি লাভ হয়নি। তো এই সমস্ত আর্গুমেন্টগুলো তিনি সেখানে কিন্তু উপস্থিত করেছেন, এগুলো আমরা কিন্তু দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাবো যে তিনি এখানে এই যে ওগুলোই বলছি যে ইকুইটেবল রিসোর্স ডিস্ট্রিবিউশন নিয়ে তিনি একটা করেছেন, ল্যান্ড রিফর্মসগুলোকে যেভাবে প্রয়োজন ছিল সেগুলো নিয়েও তিনি চর্চা করেছেন, এবং ল্যান্ড রিফর্মগুলো যখন হয়েছে তখনও দেখবে সেগুলো বেশিরভাগই দেখবে সেখানে হয়তো এলিটসদের হাতে চলে গেছে, এগুলো নিয়েও তিনি বেশ তার নিজের সমালোচনাও কিন্তু শুনিয়েছেন। যদি এগুলোর প্রয়োজন আছে এগুলো বলেছেন, কিন্তু যখন হয়েছে তখন সেগুলো দেখা যাবে এলিটদের হাতে চলে গেছে, এগুলো নিয়েও তিনি কিন্তু সমালোচনা শুনিয়েছেন। তো এগুলো আমরা এখানে দেখতে পাবো। পাশাপাশি আমরা দেখতে পাবো যে ফ্রি মার্কেট সিস্টেম যেটা আছে, সিম্পলিস্টিক যে ফ্রি মার্কেট সিস্টেম আছে সেটাকেও তিনি এক প্রকার চ্যালেঞ্জ করেছেন, যে ফ্রি মার্কেট সিস্টেম যে একেবারেই মার্কেট নিজের মতো করে ব্যবসা বাণিজ্য করছে সেখানে, যেটা গতকালকের ক্লাসে এবং তার আগের দুটো ক্লাসেও বলেছিলাম তোমাদের, যে সেখানে ইন্ডিভিজুয়ালস নিজের মতো করে সেখানে মার্কেটে ঢুকছে, মার্কেটে ডিমান্ড মানে সাপ্লাই, তারা মানে প্রডিউসাররা প্রোডাক্ট প্রডিউস করে মার্কেটে যাচ্ছে, আর সেই প্রোডাক্ট সেখানে মার্কেটে কনজিউমারের চাহিদা অনুসারে সেখানে কিন্তু বিক্রি হচ্ছে। সো ডিমান্ড এবং সাপ্লাই সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্বয়ংক্রিয়তা, যেটাকে বলছিলাম এর আগের দিন ইনভিজিবল হ্যান্ডের কনসেপ্ট দিয়ে, তো একেবারেই অদৃশ্যমান একটা হাত দিয়ে সেটাকে যেভাবে ম্যানেজ করা হচ্ছে সেই বিষয় নিয়ে তিনি কিন্তু খুব একটা খুশি ছিলেন না। তিনি এর পরিবর্তে বলার চেষ্টা করলেন যে এখানে স্টেট ইন্টারভেনশনসটা ভীষণ রকমভাবে প্রয়োজন আছে। যে স্টেট ইন্টারভেনশনসটা তোমরা জানবে যে 1980s এর পর থেকে সেটা কিন্তু তুলে নেওয়া হলো এক প্রকার। 1980s এর ডিকেড থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট ইন্টারভেনশনের জায়গা নেই বললেই চলে। হুম স্টেট ইন্টারভেনশনের জায়গাটা কিন্তু এক প্রকার মানে ওটাই বলা যায় যে সেখানে কিন্তু ছিল না বললেই চলে। স্টেট ইন্টারভেনশনের জায়গাটা মানে ছিল না বললেই চলে, যে এক প্রকার মানে ছিল না বলবো না, মানে এক প্রকার হাত গুটিয়ে নিতে সরকার শুরু করে দিল, যে সরকার মার্কেটকে মার্কেটের মতো ছেড়ে দিল, সেখানে প্রোডাক্ট মার্কেটের উপর কোনো রকম ম্যানিপুলেশন করতে আর চাইছে না, এবং ধীরে ধীরে আমরা দেখতে পেলাম যে সেটা নেহরুভিয়ান এরার একটা ডিক্লাইন ডেকে নিয়ে আসলো, এবং আলটিমেটলি সেটা 1990-এর দশকে এসে 1990-এর দশকে এসে আমরা কি দেখলাম যে 1990-এর দশকে এসে তো এলপিজির দিকেই চলে গেল। তো যাই হোক, ইনি ফ্রি মার্কেট সিস্টেমের যে ন্যারেটিভসটা আছে, যে মার্কেটকে মার্কেটের মতো ব্যবসা বাণিজ্য করতে দাও তাহলেই সেখানে কি হবে, যে ডেভেলপমেন্ট ইনশিওর হবে, কিন্তু এই যে ফ্রি মার্কেট সিস্টেমের ফলে যে সমস্ত প্রবলেমগুলো তৈরি হয়, যেগুলো গত 3টে ক্লাসেও তোমাদের বলছিলাম, যে সেটা কিন্তু এই রুরাল যে সমস্ত রিজিয়নসগুলো আছে সেগুলোর ডেভেলপমেন্ট ইনশিওর করতে পারে না, রিমোট এরিয়াগুলো ডেভেলপমেন্ট ইনশিওর করতে পারে না, যেখানে মানুষের ইনকাম লেভেলটা অনেকটা কম সেখানে, বা ডাইনামিক চেঞ্জ যেখানে হয়তো আসে না, সেখানে এগুলো কিন্তু ইনশিওর করতে পারে না, ডেভেলপমেন্ট ইনশিওর করা সেখানে কিন্তু যায় না। তো
ফ্রি মার্কেট সিস্টেম একটা বড় গাফিলতি হচ্ছে যে সেখানে তারা মানে প্রোডাক্টের কোয়ালিটির উপর হয়তো জোর দেয়, এটা ভালো কথা। তারা হয়তো ইকোনমিক গ্রোথের উপর যে জোর দেয়, এটা ভালো কথা। ইন্ডিভিজুয়ালসের ডেভেলপমেন্টের উপর জোর দেয়, এটা হয়তো ভালো কথা। কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে সেখানে ফ্রি মার্কেট সিস্টেম কিন্তু এই রিমোট এরিয়াগুলোতে আরো বেশি করে তারা মানে একটা 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 ডিস্টেন্সে একটা ঠেলে দেয় তারা, একটা গ্যাপ তৈরি করে সেখানে, শহরের থেকে গ্রামের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়। এখানে মানুষের উন্নতিটা অনেকটা সেখানে বাধাপ্রাপ্ত হয়। মানুষের সেখানে কোয়ালিটি অফ প্রোডাক্ট যেটা হয়তো মার্কেটে আসছে সেটাকে তারা কনজিউম করার ক্যাপাসিটি তারা হারিয়ে ফেলে, তারা ধীরে লং রানে তারা সেটা অ্যাফোর্ড করতে পারে না। এবং আমরা দেখতে পাবো যে অফকোর্স সেখানে বড়লোক এবং গরিবের মধ্যে ভেদাভেদটা অবশ্যই বাড়ে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হয়, সামাজিক সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়। তো ফ্রি মার্কেটের এগুলো কতগুলো খারাপ সাইড, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি একটা জোরালো তার সমালোচনা শুনিয়েছেন। এবং আমরা দেখতে পাবো যে এই কারণেও আর কি, যে স্টেটের যে ইন্টারভেনশনস প্রয়োজন আছে, যেখানে মানুষের ইনকাম লেভেল অনেকটাই কম, যেখানে মানুষ বেটার কিছু করতে পারছে না, বা সেখানে স্টেটের ইন্টারভেনশনস প্রয়োজন আছে যাতে সেখানে মানুষের বেসিক নিডসগুলো পূরণ হয় এবং মানুষ ইনশিওর তাদের ডেভেলপমেন্টও ইনশিওর করতে পারে। তো এটা একমাত্র স্টেটের ইন্টারভেনশনের পরেই হবে, যে স্টেট সেখানে চাল ডাল রেশন গম জব সব এগুলো দেবে ফ্রিতে, বা অনেক সময় তারা তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করিয়ে দেবে। তো এগুলো কিন্তু করতে হবে। তো এইগুলো এই সমস্ত একটা আলোচনার মধ্যেই তার আলোচনাগুলো সীমাবদ্ধ ছিল, তো এগুলো আমরা দেখেছি। এছাড়াও তিনি মার্কেটও অনেক সময় ফেইলিয়ার হয়, মার্কেট যখন ব্যর্থ হয় তখন আমরা দেখতে পাবো যে মার্কেট যখন ইন জেনারেল ব্যর্থ হয় তখন দেখা যাবে যে সে তার একটা বড় নেগেটিভ ইম্প্যাক্ট সেখানে ভালনারেবল সেকশনসগুলোর উপরেই পড়ে, ওদের উপরেই বড় করে আরো বেশি করে ট্যাক্স চাপায়। ফ্রি মার্কেট সিস্টেমের এগুলো হচ্ছে কতগুলো গাফিলতি, যে মার্কেট কোল্যাপস করলো। মার্কেট কোল্যাপস হয়তো কোনো একজন দুজন বিজনেসম্যানের কারণেই হয়তো করেছে, বড় কোনো একটা দুটো হয়তো সেখানে ইনস্টিটিউশনসের কারণেই হয়তো হয়েছে, কিন্তু দেখা যাবে যে সেখানে সেটা রিকভারিতে তারা কি করে করে না, সাধারণ মানুষের উপর আরো বড় পরিমাণে ট্যাক্স বসিয়ে সেটা করে। তো এটা এক প্রকার বলা যেতে পারে যে ফ্রি মার্কেট সিস্টেমের কতগুলো খারাপ দিক, যেগুলো নিয়ে তিনি কিন্তু তার সমালোচনা, তার নিন্দা কিন্তু শুনিয়েছেন। তো এগুলো আমরা এখানে দেখতে পাবো। সেকেন্ডে এখানে চলে আসো, সেকেন্ড তার যে আইডিয়াটা আমরা দেখতে পাবো পলিটিক্যাল ইকোনমির আইডিয়া এবং ইনস্টিটিউশনের আইডিয়া। তো পলিটিক্যাল ইকোনমির এই আলোচনায় আমরা দেখতে পাবো যে এখানে ইনস্টিটিউশন এবং পলিটিক্যাল ইকোনমি এদের মধ্যে যে একটা রিলেশনশিপ আছে সেটাকে তিনি এখানে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন। এবং এই আইডিয়াটি তিনি বিশেষ করে তার যে বিখ্যাত বইটিতে এখানে তুলে ধরেছেন, সেই বইটির নাম এখানে দেখতেই পাচ্ছ। বইটির নাম হচ্ছে যে স্কারসিটি, কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশনস এসে ইন দ্য পলিটিক্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট 2004-এ এটা পাবলিশ হয়েছে। তো স্কারসিটি, কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশন এসে ইন দ্য পলিটিক্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট 2004-এ প্রকাশিত হয়েছে। এই বইয়ে এখানে তিনি কি করছেন না, ইনস্টিটিউশন এবং রাজনৈতিক অর্থনীতির মধ্যে যে সম্পর্ক, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক অর্থনীতির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে তিনি বোঝার চেষ্টা করেছেন। এবং এখানেই তিনি এটাকে বোঝার চেষ্টা করেছেন ঠিক এইরকম ভাবে। তিনি বলছেন যে তিনি বিশ্লেষণ করে তার বিশ্লেষণে বেরিয়ে এসেছে এটা, যে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টগুলো এখানে কি করার চেষ্টা করে, যে ডেভেলপিং কান্ট্রিজগুলো, যে ইন্ডিয়া চায়নার মতো যে বিভিন্ন ডেভেলপিং কান্ট্রিজগুলো আছে, যাদের হয়তো একটা বড় ধরনের একটা সম্পদের স্কারসিটি আছে, সম্পদের স্কারসিটি মানে অভাব আছে, সম্পদের একটা বড় ধরনের অভাব আছে। এরা উন্নত দেশের মতো নয়, এরা যে প্রচুর তাদের নিজেদের সম্পদ আছে, দীর্ঘদিন ধরে তারা হয়তো অন্য কোনো দেশ থেকে লুট করে নিয়ে এসে রেখেছে। যেমন জানো তোমরা যে ইউকে বিশ্বের বিভিন্ন দেশে তারা সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করেছিল, তাদের নিজেদের কলোনি স্ট্যাবলিশ করেছিল, এবং সেখান থেকে তারা প্রচুর সম্পদ ড্রেন করে নিয়ে চলে গেছে, সেখানে জাহাজে করে ভর্তি করে নিয়ে গেছে তারা আজকে বড়লোক দেশ। তো এইরকম আরো আমেরিকারও কথা আমরা বলতে পারি, যে তারাও যদিও সেখানে ল্যাটিন আমেরিকার কিছু দেশের উপর কলোনি স্ট্যাবলিশ করেছিল, তারাও সেই ধরনের এক্সপ্লয়টেশন চালিয়েছে, এবং তাদের বিজনেস পলিসিগুলো আরো অনেক বেশি হেজিমনিক। তো যাই হোক, ওভারঅল আমরা উন্নত দেশগুলিতে আমরা প্রচুর সম্পদ দেখতে পাই, এবং কিন্তু ডেভেলপিং কান্ট্রিজগুলিতে আমরা সেই তুলনায় কিন্তু এতটা সম্পদ দেখতে পাই না। তো সম্পদের এত এত বড় একটা অভাব থাকার পরেও কিভাবে এই সমস্ত দেশগুলো বা দেশের এই দেশগুলো নিজেদের উন্নতি করছে, সেই সমস্ত বিষয়গুলোকে তিনি বোঝার চেষ্টা করেছেন। এবং তিনি এখানে বলার চেষ্টা করেছেন যে যখন এই ডেভেলপমেন্ট ইনশিওর করা তারা চেষ্টা করছে, তখন দ্বন্দ্বটা সেখানে অনিবার্য হয়ে পড়ে। যে কম রিসোর্স নিয়ে যখন তুমি ডেভেলপমেন্ট ইনশিওর করার চেষ্টা করবে, তখন সেটা নিয়ে মারপিট, ঝগড়াঝাটি, হানাহানি এগুলো তো হবেই, স্বাভাবিক। যেমন বাড়ির মধ্যেও আমাদের এটা হয়, যে যদি অল্প কিছু খাবার থাকে, তোমরা দেখবে অনেক সময় এটা হয়, খাবার বলেও নয়, অনেক কিছু, অনেক সময় জামা কাপড়ও হয়, যে বাড়িতে হয়তো একই বয়সী দুজন ছেলে মেয়ে আছে, বাড়িতে হয়তো যমজ হতে পারে, কিংবা তারা খুব কম মানে ডিস্টেন্সে তারা হয়তো সেখানে হয়তো জন্মগ্রহণ করে থাকতে পারে। সো যখন দেখবে বাড়িতে এই ধরনের মানে একাধিক যখন দেখবে যে সেখানে বাচ্চা আছে,
তখন দেখবে যে কোনো একটা বা দুটোই প্রোডাক্ট আবার নিয়ে আসা হয়েছে যেটা হয়তো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যাবে না। তো তখন দেখা যায় কি যে সেটা কে পাবে সেই নিয়ে একটা কিন্তু দ্বন্দ্ব শুরু হয়, একটা একটা মারপিট শুরু হয় ভাই বোনদের মধ্যে, বিশেষ করে এগুলো দেখা যায় ভাইয়ের মধ্যে, বোনের মধ্যে। এগুলো কিন্তু আমরা বাড়িতে দেখে থাকি। অর্থাৎ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হলে বাড়িতে চারজন আছে, চারটে আলাদা আলাদা তোমাকে প্রোডাক্ট হয়তো নিতে হতো প্রত্যেকের জন্য, তাহলে মাথা পিছু একটা করে হতো, কিন্তু সেটা ইনশিওর করতে তারা পারেনি। কি করেছে তারা, দেখা যাবে যে সেখানে হয়তো দুটোই নিয়ে আসা হয়েছে, এখন কে নেবে সেই দুটো, কার ভাগে পড়বে সেটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তো ডেভেলপিং কান্ট্রিজগুলোর অবস্থাটাও ঠিক একই রকমের, যে তারা ইন্টারনালি যখন তাদের নিজেদের ডেভেলপমেন্ট ইনশিওর করার চেষ্টা করছে তখন দেখা যাবে যে সেটার ডিস্ট্রিবিউশনসটা কোন নীতিতে হবে, ডিস্ট্রিবিউশনের ভাগিদারিটা কে কতটা পাবে, এবং সেটা তারা আদৌ মেনে নেবে কি মেনে নেবে না, এবং এলিটসরা যারা আছে তারা তাদের নিজেদের পাওয়ারকে সেখানে ফোর্স করার চেষ্টা করবে, যারা সেখানে যারা সাপ্রেস আছে তারা সেখানে সেই সাপ্রেশনসটাকেও লং রানে মেনে নিতে চাইবে না, তারাও প্রতিবাদ করবে। তো এগুলোর মধ্যেই এক প্রকার কি চলে, এগুলোর মধ্যে এক প্রকার দ্বন্দ্ব চলে। তো এই দ্বন্দ্বগুলোর মধ্যে, অর্থাৎ এই সম্পদের অভাবের কারণে যে দ্বন্দ্বটা অনিবার্য হয়ে উঠছে, তো বা অনিবার্য যে এই সমস্ত দেশগুলিতে, তো সেখানে প্রতিষ্ঠানগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দ্বন্দ্বটাকে নিরসন করার ক্ষেত্রে বা মধ্যস্থতা করার ক্ষেত্রে, মিডিয়েট করার ক্ষেত্রে। দেখো এখানে বলে দিয়েছে যে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট মিডিয়েট কনফ্লিক্ট ওভার স্কার রিসোর্সেস ইন ডেভেলপিং কান্ট্রিজ। যে উন্নয়নশীল দেশগুলিতে সম্পদের যে অভাব রয়েছে সেই অভাবের ফলে যে দ্বন্দ্ব হচ্ছে, তো সেই দ্বন্দ্বগুলোর মধ্যে সমাধান করার চেষ্টা করছে কে, যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। তো তোমরা এখানে দেখবে যে বিভিন্ন আমাদের পলিটিক্যাল প্রতিষ্ঠান আছে, বিভিন্ন আমাদের লিগ্যাল প্রতিষ্ঠান আছে, বিভিন্ন আমাদের কিন্তু ইকোনমিক ইনস্টিটিউশনস আছে, বিভিন্ন সোশ্যাল ইনস্টিটিউশনস আছে। এগুলো একে অপরের মধ্যে দ্বন্দ্বে সেখানে তারা কিন্তু লিপ্ত। তো সেই দ্বন্দ্বগুলোকে সমাধান করার চেষ্টা করছে, মানে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপস আছে তারা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব করছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো সেগুলোকে কিন্তু সমাধান করার কাজটা করছে। এগুলো আমরা দেখতে পাই। দুটো যেমন ট্রাইবাল গ্রুপের মধ্যে যদি সেখানে মারপিট হচ্ছে, তো দেখা যাবে সেখানে সিভিল সোসাইটির সেখানে প্রতিষ্ঠানগুলো বেরিয়ে এসে তাদের সমাধানগুলোকে নিরসন করার চেষ্টা করছে, তাদের মধ্যে প্রচার করছে, সচেতনতা ক্রিয়েট করছে, তাদেরকে সেখানে ডেমোক্রেটিক প্র্যাকটিস করতে সেখানে কিন্তু এক প্রকার তাদের হয়ে কিন্তু লাগাতার সেখানে প্রচার করছে বা তাদেরকে সচেতন করার কাজগুলো করছে। এগুলো আমরা দেখে থাকি। পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলো সেই ধরনের পলিটিক্যাল পলিসি তৈরি করে থাকে বিভিন্ন সময়, লিগাল বডিজগুলো সেখানে লিগাল ল তৈরি করে থাকে, এগুলো আমরা দেখে থাকি। পলিটিক্যাল পার্টিসগুলো এক ধরনের যদি ইনস্টিটিউশনস হয় তারাও সেখানে কি করে, যে বিভিন্ন ইন্টারেস্টের মধ্যে একটা মধ্যস্থতার ভূমিকা পালন করে, অনেক সময় আমরা এগুলোও দেখে থাকি। তো তারা যেমন ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করে তেমনি আবার মধ্যস্থতার ভূমিকাটাও কিন্তু পালন করে। মিডিয়া একটা বড় ইনস্টিটিউশনস, তারাও এখানে এক প্রকার যদি ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করে তাহলে আবার মধ্যস্থতার ভূমিকাও কিন্তু পালন করে। তো দেখবে ডেভেলপিং কান্ট্রিজগুলিতে ইনস্টিটিউশনসগুলো একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। এই সমস্ত দেশগুলিতে, ডেভেলপিং কান্ট্রিজগুলিতে, যে এই সম্পদের অভাবের কারণে যে দ্বন্দ্বগুলো উঠে আসে সেই দ্বন্দ্বগুলোর কিন্তু একটা নিরসন করার একটা ভূমিকায় তারা কিন্তু আসে। তো এই ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টগুলোকে তিনি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছেন। এবং তিনি এখানে ইন্ডিয়া, চায়না এবং গ্লোবাল সাউথ তোমরা জানো যে একেবারেই যারা এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা দেশগুলোর কথা বলা হচ্ছে, যদি এখানে কোনো মানে ক্লিয়ার কোনো ডিমার্কেশন লাইন নেই। তোমরা এই গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথের আইডিয়াটা তোমাদের আইআরে আমি পড়িয়েছিলাম, তো তখন বলেছিলাম যে ক্লিয়ার কোনো ডেফিনেশন এর হয় না বা কোনো ডিমার্কেশন লাইন এখানে কিন্তু নেই। যে না থাকলেও এটা মোটামুটিভাবে একটা আমরা আইডিয়া করতে পারি যে গ্লোবাল সাউথ মানে হচ্ছে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলো। তো সেই দেশগুলিতে বিভিন্ন দেশে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে তিনি তুলে ধরে এখানে কি করার চেষ্টা করেছেন, তিনি বলছেন যে পার্টিসিপেটরি ইনস্টিটিউশনসকে এখানে ইনশিওর করতে হবে, ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইনস্টিটিউশনসকে এখানে ইনশিওর করতে হবে, এবং সেটার মধ্য দিয়ে এখানে কি হতে পারে, এক প্রকার সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনশিওর হতে পারে। তো ইনক্লুসিভ মানে হচ্ছে এক প্রকার বুঝতেই পারছো যে প্রতিষ্ঠানের মধ্যে এখানে মানুষের অংশগ্রহণকেও সুনিশ্চিত করতে হবে। যেমন আমাদের প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখবে পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলো বা লিগ্যাল ইনস্টিটিউশনসগুলোর মহিলাদের পার্টিসিপেশনসটা দীর্ঘদিন ধরে ছিল না, কিন্তু 1992 সালে এসে আমরা দেখতে পেলাম যে সেখানে লিগ্যাল ইনস্টিটিউশনসগুলো সেটাকে কিন্তু অ্যাকনলেজ করলো। পলিটিক্যাল ইনস্টিটিউশনসগুলো প্রথমে, তারপরে লিগ্যাল ইনস্টিটিউশনসগুলোকে সেটা অ্যাকনলেজ করলো, এবং আমরা দেখলাম যে ভারতবর্ষে সেখানে 1992 সালে কিন্তু মহিলাদের জন্য 1/3 রিজার্ভেশন সেখানে কিন্তু বেরিয়ে আসলো। তো পঞ্চায়েতে এবং পৌরসভাতে আমরা মহিলারা এখন 1/3 রিজার্ভেশন পেয়ে থাকি। ঠিক একই রকম ভাবে সেই 1992 সালের পরে এখানে দীর্ঘ তোমরা দেখে নাও 30 বছর পর এসে, 30-32 বছর পর এসে দেখা যাচ্ছে কি, 30-32 বছর পর এসে দেখা যাচ্ছে যে এখন পার্লামেন্টে এবং হচ্ছে লেজিসলেচারগুলো যেগুলো আছে, স্টেট লেজিসলেচার, সেখানে কিন্তু অর্থাৎ রাজ্যে আইনসভাগুলো, তো পার্লামেন্ট অর্থাৎ কেন্দ্রীয় আইনসভা এবং রাজ্যের আইনসভাগুলোতে এখন কি করা হচ্ছে, যে এখানে মহিলাদের পার্টিসিপেশনকে ইনশিওর করা হচ্ছে। তো এটা কি, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে ইনক্লুসিভনেসের উদাহরণ।
যে এদেরকে কিন্তু অন্তর্ভুক্তি করা হচ্ছে। এরা দীর্ঘদিন ধরে এদের অন্তর্ভুক্তি হয়ে উঠতে পারছে না, স্বাভাবিক নিয়মে হয়ে উঠতে পারছে না, মার্কেটের নিয়মে হয়ে উঠতে পারছে না। কারণ মার্কেটের নিয়মে সেখানে করতে গেলে মার্কেট সেখানে এফিসিয়েন্সি চায়, কিন্তু এদের কাছে তো অনেকটা এতটা এফিসিয়েন্সি নেই। এরা যেহেতু হিস্টোরিক্যালি এক্সপ্লয়েটেড হয়েছে, হিস্টোরিক্যালি যেহেতু এরা সাপ্রেসড হয়েছে, তো এদের মার্কেটের মতো করে নিজেদেরকে তুলে ধরার ক্যাপাসিটি নিজেদের কাছে নেই, এতটা এফিসিয়েন্সি তাদের নিজেদের, এতটা ট্রেনিং তাদের নেই, এতটা লিগাসি তারা ক্যারি করে না। তো ফলে এখন মার্কেটের নিয়মে পরিচালনা করতে গেলে কি হবে, যে এরা কিন্তু নিজেদের উন্নতি এনশিওর করতে পারবে না। তো যেহেতু উন্নতি এনশিওর করতে পারবে না এবং দীর্ঘ সময় ধরেই দেখছি আমরা পারছে না, তো স্বাভাবিকভাবে এখানে স্টেটের ইন্টারভেনশনের প্রয়োজন আছে। এবং স্টেটেড ইনস্টিটিউশনস যেমন লিগাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশনস, এরা কি করবে, এরা তাদের নিজেদের সিস্টেমের মধ্যে এরা মহিলাদের পার্টিসিপেশনসটাকে ইনশিওর করবে ঠিক একই রকম ভাবে। এবং এটারই পরিণতিতে আমরা কি দেখতে পাবো, এটারই পরিণতিতে রেজাল্টে বেরিয়ে আসবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটাকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, তাই না? সাস্টেনেবল ডেভেলপমেন্টের আইডিয়া তোমরা জানো যে 2015 সালে এসেছে এটা। তো এই স্থিতিশীল উন্নয়নের যে আইডিয়া, সেটা কিন্তু আলটিমেটলি প্র্যাকটিস করা কিন্তু সম্ভবপর হবে। অর্থাৎ যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো রকম কম্প্রোমাইজ না করে বর্তমান প্রজন্মের জন্য কিন্তু বর্তমান প্রজন্মের চাহিদাকে পূরণ করা, তো লিভিং স্ট্যান্ডার্ডকে মেনটেন করা। তো এই ধরনের একটা আইডিয়া তো আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের জন্য তো আমরা অবশ্যই ভালো কিছু রেখে যাওয়ার চেষ্টা করব, কিন্তু বর্তমান প্রজন্মেও দেখা যাবে যে সেখানে একটা বড় ধরনের অংশ জনসংখ্যার সেখানে কিন্তু তারা উন্নয়নের লাভ পাচ্ছে না। যেমন মহিলাদেরই কথা বললাম, তো পাচ্ছে না তারা, তো সেখানে তাদেরকে কিন্তু তার পার্ট করতে হবে। নট অনলি দ্যাট, তিনি এখানে আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে যখন আলোচনা করছেন তখন এখানকার তোমরা দেখতে পাবে যে এখানকার এসসি এসটি ওবিসির যে কনসেপ্ট আছে, সেই সমস্ত আইডিয়াগুলোরও এরা কিন্তু সমর্থক। এবং ইকোনমিক্যালিও যারা বিভিন্ন রকম ভাবে সাউন্ড নয়, ইকোনমিক্যালি বিভিন্ন ধরনের সাউন্ড নয়, যারা হচ্ছে একটুখানি লো স্কিল নিয়ে যারা পড়াশোনা করছে বা লো স্কিল যাদের রয়েছে, যারা নতুন কোনো ইনোভেটিভ আইডিয়ার হয়তো উদাহরণ বা দৃষ্টান্ত রাখতে পারছে না। এবং এটা একেবারে সাধারণ, একেবারে মানে মানে একেবারে সার্বিকভাবে সত্য কথা যে পৃথিবীর সমস্ত মানুষ ইনোভেটিভ আইডিয়া যেটা একেবারেই প্রথম 10% মানুষ হয়তো যেটা দিতে পারে সেই লেভেলে হয়তো দিতে পারবে তা কিন্তু নয়। তো বড় একটা অংশের মানুষ সারাটা জীবন ধরে ভালনারেবল সেকশনেই থেকে যাবে, কম্প্যারিজন টু বলতে পারি আমরা কিন্তু আপার ক্লাস। তো স্বাভাবিকভাবে তাদের জন্য কিন্তু সবসময় চেষ্টা এটাও করতে হবে যে একটা একটা ইনস্টিটিউশনাল ইনক্লুসিভ সিস্টেমকে সেখানে কিন্তু ওপেন করে রাখতে হবে। তো এটা যদি হয় তাহলে কি হতে পারে, একটা স্বাভাবিক নিয়মে, যেটা স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ বা সিস্টেম অ্যাপ্রোচে তোমরা দেখলে, তো ওই নিয়মে কিন্তু কি হবে যে যারা পিছিয়ে পড়া আছে, যারা দলিত আছে, যারা যারা ভালনারেবল আরো যারা সেকশনস আছে, তারা কি হবে, তারা কিন্তু সিস্টেমের কিন্তু পার্ট হবে। তো এই সমস্ত বিষয়গুলোর উপরেও তার কিন্তু আলোচনা কিন্তু রয়েছে, ফোকাস করেছেন তিনি। তার লেটেস্ট যে বইটা 2020 সালের দিকে প্রকাশিত হয়েছে সেখানে তোমরা দেখবে এগুলো নিয়ে আলোচনা তিনি করেছেন। বিজেপির রিজিমস কিভাবে সেখানে একটা লং রানে, মানে বিজেপি কিভাবে এখানে এক ধরনের মানে বিজেপির ইভলিউশনসটাকে দেখিয়েছেন, যে সরকার যেভাবে এখানে ফাংশনস করছে, কিভাবে অথরিটেরিজম প্র্যাকটিস করছে, কিভাবে সেখানে দেখবে একটা প্রথমে দেখবে মানে এডুকেটেডদের ভোট ব্যাংকটাকে কাজে লাগিয়ে পাওয়ারে আসলো, তারপরে তারা ধীরে ধীরে তাদের ভোট ব্যাংকটিকে তারা শিফট করে দিয়েছে, এখন এডুকেটেডরা তাদেরকে ভোট দেয় না। এখন তাদেরকে যারা ভোট দেয় তারা হচ্ছে আমরা দেখতে পাবো যে বড় পরিমাণে তাদের বেশিরভাগ একটা জনসংখ্যা ভোট ব্যাংক হচ্ছে কিন্তু বয়স্ক মানুষরা। সো বয়স্ক মানুষরা তাদেরকে একটা বড় পরিমাণে ভোট দেয় কেন, কারণ ধর্মকে তারা এখন কিন্তু এসেছিল, তারা সেখানে তারা বড় পরিমাণে তারা প্রচার করেছিল, সেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট করবে, তারা তারা হিউম্যান ডেভেলপমেন্ট এনশিওর করবে, সেখানে আনএমপ্লয়মেন্টকে তারা দূর করবে, জব দেবে, এগুলো তারা প্রমিস করেছিল। কিন্তু লং রানে আমরা দেখতে পেয়েছি যে তাদের পলিসি সেখান থেকে ডিভিয়েট করে এখন সেখানে হিন্দুত্ববাদের দিকে চলে গেছে। সো এই ইভলিউশনসটাকে তিনি সেখানে দেখেছেন। নট অনলি দ্যাট, তিনি এখানে বলেছেন যে ইনক্লুসিভনেস নেই যে মানে বিজেপির মধ্যে, তা কিন্তু নয়। বিজেপির আইডিয়ার মধ্যে বা বিজেপির যে সরকারের ধারণা তার মধ্যেও আমরা দেখতে পাবো যে সেখানে তাদের একটা বড় ভোট ব্যাংক তারা এসসিদের বানিয়েছে, তারা একটা বড় ভোট ব্যাংক এসটিদের বানিয়েছে। সো এসসি এবং এসটিদেরকেও তারা তাদের নিজেদের হিন্দুনাইজেশন, যেটাকে তিনি বলেছেন হিন্দুনাইজেশন, যেটা আমার থিসিসের মধ্যেও তার আলোচনাটা পাবে, পিএইচডি থিসিসের মধ্যে এগুলো মেনশন করেছি, আমি কোট করেছি ওনার লেখার বইটাকেও আমি রিভিউ করার চেষ্টা করেছি। তো সেখানে তোমরা পাবে, এখানে দেখবে যে হিন্দুনাইজেশন করার চেষ্টা করেছে, বা স্যাপ্রোনাইজেশন যেটাকে বলা হচ্ছে, স্যাপ্রোনাইজেশন হিন্দুনাইজেশন করার চেষ্টা হয়েছে। এবং কারণ এরা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে মানে হিন্দু ক্যাটাগরিতে এরা পড়তোই না, এখন তাদেরকে হিন্দু ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হচ্ছে, এবং নিয়ে আসার মধ্য দিয়ে এখানে কি করা হচ্ছে, তাদেরকে ইনক্লুসিভনেসের মধ্যে কিন্তু ইনক্লুসিভনেস প্র্যাকটিস করা হচ্ছে দেশের মধ্যে। বিজেপি এই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করছে, তার যে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কগুলো আছে, যেমন আরএসএস এর কথা বলতে পারি, তারা এই সমস্ত কাজগুলো কিন্তু পেছন থেকে খুব ভালোভাবেই করছে।
এই সমস্ত কথাগুলো তিনি এখানে সুন্দরভাবে বলে গেছে, তোমরা এগুলো পাবে। যাই হোক, এটা তো 2004 সালের বই নিয়ে আমরা আলোচনা করছি, তো মোটামুটি ভাবে বুঝে নাও যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের আলোচনাগুলো সেখানে কিন্তু তিনি কিন্তু উদাহরণটা কিন্তু দিয়েছেন। এবং তিনি অথরিটেরিয়ান মডেল যেটা আছে ডেভেলপমেন্টের, যে অথরিটেরিয়ান মডেল, সেটারও কিন্তু সমালোচনা করেছেন। অথরিটেরিয়ান মডেল বলতে কি বোঝায়? অথরিটেরিয়ান মডেল বলতে বোঝায় সেটা হচ্ছে যে সরকার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়ে আসে, কিন্তু ডেমোক্রেসিতে মানুষের অপিনিয়ন পার্টিসিপেশনের জায়গাগুলো খুব লিমিটেড, এবং সরকার যেটা করে বলে যেটা করে সেটাই সরকার করিয়ে নেয়। এবং মানুষের অপিনিয়ন্সের সেখানে হয়তো মানুষ অপিনিয়ন দিচ্ছে ঠিকই, কিন্তু সেই অপিনিয়নটা তার স্বাধীন অপিনিয়ন হয় না, এবং সরকারের একটা স্ট্রিক্ট কন্ট্রোল সেখানে সমস্ত সেক্টরের উপর, সমস্ত এলিমেন্টসের উপরে কিন্তু থাকে। তো এই ধরনের একটা ব্যবস্থাকে সেখানে কি বলা হচ্ছে, যে অথরিটেরিয়ান একটা ব্যবস্থা বা মডেল হিসেবে তিনি দেখানোর চেষ্টা করছেন। তো এখানেই আমরা দেখতে পাবো যে এখানেই তিনি এর বিপরীতে তিনি বলছেন যে এগুলো যখন হয়, এই ধরনের কোনো ডেভেলপমেন্ট যখন হয়, সেটা তখন লং রানে কিন্তু একটা বড় ক্রাইসিসের জায়গাও কিন্তু তৈরি করে, একটা বড় ধরনের ক্রাইসিসের জায়গা কিন্তু তৈরি করে। ক্রাইসিসটা কি? ক্রাইসিসটা হচ্ছে যে সেই সরকার কিন্তু, যেমন বাংলাদেশে যে দেখলে যে বাংলাদেশ সরকার প্রচুর উন্নতি করতে চাইলো, প্রচুর উন্নতি করতে চাইলো, কিন্তু সেই উন্নতির মধ্যে তারা কি, মানে সেই উন্নতির জন্য তারা তারা কি করলো, যে সেই উন্নতি ইনশিওর করার জন্য তারা জানে যে সেখানকার সরকার বুঝে গেছিল যে প্রচুর বড় পাওয়ারের প্রয়োজন আছে, কারণ সমালোচকরা সমালোচনা করবে, নিন্দুকরা সমালোচনা করবে। তো তার যদি ইম্প্যাক্ট এখন সরকারের উপর এসে পড়ে, এবং ছোটখাটো এই বিষয়গুলো নিয়ে সরকার যদি এখন ব্যস্ত থাকে, তাহলে কি হতে পারে না, তাহলে কিন্তু ডেভেলপমেন্টগুলো হয়তো বড় বড় যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো প্রজেক্ট যেগুলো আছে, সেগুলো হয়তো ইনশিওর করা যাবে না। দীর্ঘমেয়াদী প্রজেক্টগুলো ইনশিওর করাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। তখন হয়তো পপুলিস্ট কোনো একটা ডিসকোর্স নিয়েই হয়তো তখন সরকারকে ব্যস্ত থাকতে হবে, পপুলিস্ট কোনো একটা পলিসি নিয়ে, যে মানুষকে এই ধরনের সস্তায় কিছু টাকা পয়সা পাইয়ে দিয়ে এই ধরনের কিছু পলিসি নিয়েই গ্রহণ করেই হয়তো সরকারকে ব্যস্ত থাকতে হবে, লং রানে বিশেষ কোনো উন্নতি করতে পারবে না। তো এটা করার জন্য কি প্রয়োজন হয়, তখন ওই আর কি কারো ভাগের অংশ কেড়ে নিয়ে এসে তখন উন্নতি করতে হবে, মোদ্দা কথা হচ্ছে সেটাই। তো এটা করতে হলে তাহলে তোমাকে ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে কোথাও গিয়ে তোমাকে কি করতে হবে, যে একটুখানি সাপ্রেস করতে হবে। তো এটা করতে গিয়েই দেখা যায় যে সরকার অথরিটেরিয়ান হয়ে যায়। বাংলাদেশে ওটাই হলো, আমরা দেখলাম যে শেখ হাসিনা মিডিয়ার স্বাধীনতা অনেকটা সেখানে কার্টেইল করে রেখেছিলেন। সেখানে আমরা দেখতে পাবো সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোর কোমর ভেঙে দিয়েছেন, সেখানে ইন্টেলেকচুয়াল সোসাইটি যেগুলো আছে সেগুলোর কোমর ভেঙে দিয়েছিলেন, অনেক রকমভাবে সমস্ত কিছু করেই যারাই সমালোচনা করছে তাদেরকেই সরকারের পার্ট বানিয়ে দিচ্ছেন, তাদেরকে সেখানে এমএলএ এমপিশিপ অফার করছেন, তারাই সরকারের পার্ট হয়ে যাচ্ছে। এইরকম ভাবে আমরা দেখেছি যে যত বিরোধিতা ছিল সব বিরোধিতা জায়গাগুলোকে সেখান থেকে কি করেছেন, যে তিনি তার নিজের আমব্রেলার মধ্যে নিয়ে এসে মুখগুলো বন্ধ করিয়ে দিয়েছেন। তো এটা হয়তো ডেভেলপমেন্টের জন্য খুব ভালো, কিন্তু যে দেশে এই সমস্ত একটা ইমিডিয়েট মানুষ খেতে পারছে না, পড়তে পারছে না, মানুষের একেবারে রুটি রুজি নিয়ে সেখানে প্রবলেম আছে, সেখানে এত বড় বড় উন্নয়নগুলো মানুষ মেনে নেয় না, এগুলোকে অথরিটেরিয়ান একটা মডেল হিসেবে সেখানে কিন্তু দেখা হয়। তো আমরা দেখতে পাবো কি, যে সেখানে সরকার দেখলে যে সেখানে মানুষ উল্টে দিল, ডেমোক্রেটিক রিভলিউশনস করে মানুষ সরকার সেখানে উল্টে দিল। তো এটাই আমরা দেখতে পাবো যে তিনি এখানে ওই কথাগুলোরই বলার চেষ্টা করেছেন, যে এটা একটা লং রানে একটা ক্রাইসিসের জায়গাও তৈরি করতে পারে, যে সেখানে হয়তো গ্যাপ একটা বড় ধরনের তৈরি করে দিতে পারে, সেখানে যে গরিবের সঙ্গে বড় লোকের ভেদাভেদ তৈরি হয়ে যেতে পারে। এখানে আমরা এটাও দেখতে পাবো যে সেখানে লং রানে এটাও হতে পারে কি, যে যদি সরকার যদি কোনো কারণে কারো যদি আনুগত্যশীল হয়ে যায়, যেমন দেখলে তোমরা বাংলাদেশিরা যেটা অভিযোগ করছে যে বাংলাদেশি সরকার শেখ হাসিনার আমলে বাংলাদেশের আনুগত্যশীল হয়ে গেছিল, যে তারা চাইছে যে একটা কম্পিটিটিভনেস থাকুক, তারা আমেরিকা, তারা চায়না এগুলোর মাঝে বা জাপান এগুলোর মাঝে তারা একটা 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 কম্পিটিশন করবে, কিন্তু সেই কম্পিটিশনের জায়গাগুলো কিন্তু শেখ হাসিনা সরকার বারবার রাখছিল না, তারা ইন্ডিয়ার আনুগত্যশীলতাটাকেই বেশি করে সামনে নিয়ে আসছিল। তো যেহেতু ইন্ডিয়ার আনুগত্যশীলতাকেই সামনে বেশি, মানে ইন্ডিয়ার প্রতি আনুগত্যশীলতা, তো যেহেতু ইন্ডিয়ার প্রতি আনুগত্যশীলতাকে বারবার সামনে রেখে নিয়ে আসছিল, তো ফলে কি হয়েছে, দীর্ঘ রং লানে তাদের কিন্তু অন্যদিক থেকে তারা রিয়েলাইজ করছে যে তাদের একটা বড় একটা ক্ষতিও। তো ওভারঅল আমরা কি দেখতে পাবো, যে অথরিটেরিয়ান রিজিমস এই ধরনের ক্ষতিগুলোও কিন্তু করতে পারে, সেটা তাদের নিজেদের রিয়েলাইজেশন। তো তারা রিয়েলাইজ করেছে তাদের ক্ষতি হচ্ছে। তো একই রকম ভাবে সমস্ত দেশে অথরিটেরিয়ান রিজিমস কি হতে পারে, যে লং রানে আবার কিছু ক্ষতি হতে পারে, আবার কিন্তু ইমিডিয়েটও কিছু ক্ষতি হতে পারে, যদি সে অন্য কোনো একটা অংশের উপর তার যদি কোনো আনুগত্যশীলতা থাকে। তো যাই হোক, এগুলো আমরা দেখতে পাচ্ছি কি, যে ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে নষ্ট করে। কারণ ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে এই যে যেমন সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ, হচ্ছে সবাই মিলে করলে সবার মিলে প্রোগ্রেস হবে, কিন্তু কোনো একটাই গ্রুপ করবে, কোনো একটাই অংশ করবে, এবং সেটা লং রানে হয়তো ডেভেলপমেন্ট করবে, তো চুঁইয়ে পড়া ডেভেলপমেন্ট হবে, একটা অংশেরই সেখানে মানুষের উন্নতি হবে, বড় সবার কিন্তু সার্বিক কোনো ডেভেলপমেন্ট সেখানে ইনশিওর করা সম্ভব হবে না। তো যাই হোক, এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ডেমোক্রেটিক ডেভেলপমেন্টের উপর বারবার কিন্তু দাঁড়িয়েছেন, এবং আমরা দেখতে পাবো অথরিটেরিয়ান মডেলসগুলোর কিন্তু তিনি কঠোর নিন্দা সমালোচনা করেছেন এগুলো, এবং এগুলো কোনো রকম ভাবে যে সামাজিক অর্থনৈতিক যে
সমতা নিয়ে আসে না, এই সমস্ত কথাগুলো তিনি কিন্তু তার বারে তার আলোচনার মধ্যে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। এগুলো আমরা এখানে দেখতে পাবো। এছাড়াও তার নতুন যে আরেকটি যে আইডিয়া সেখানে আমরা পাবো গ্লোবালাইজেশন এবং ইনইকুয়ালিটির আলোচনা। তো তার এই আলোচনাটি বেরিয়ে এসেছে, আমরা দেখতে পাবো যে সেখানে গ্লোবালাইজেশন অ্যান্ড ইগালিটেরিয়ান রিডিস্ট্রিবিউশনস বলে 2005 সালে একটা বই বেরিয়েছে তার, সেই বইয়ে তিনি এই আলোচনাটা করেছেন। কি নাম বইটা? গ্লোবালাইজেশন অ্যান্ড ইগালিটেরিয়ান রিডিস্ট্রিবিউশনস, যে বিশ্বায়ন এবং হচ্ছে সমতাবাদী হচ্ছে পুনর্বন্টন। তো বিশ্বায়ন এবং সমতাবাদী পুনর্বন্টন নামক একটা বইয়ে তার এখানে তার আইডিয়া কি বেরিয়ে আসছে, আর বেরিয়ে আসছে এটাই যে তিনি গ্লোবালাইজেশনস এক প্রকার কি করেছে, গ্লোবালাইজেশন এবং ইনইকুয়ালিটির মধ্যে একটা ডিবেটকে সেখানে কিন্তু মাথা মানে মানে একটা মাথা তুলতে সাহায্য করেছেন এক প্রকার। কিরকম? যে গ্লোবালাইজেশন অফকোর্স আমাদের ইন্টিগ্রেশনের কাজটা করছে, গ্লোবালাইজেশন গোটা বিশ্বকে একটা সিঙ্গেল চেনের মধ্যে হয়তো বাঁধার কাজটা করছে। গ্লোবালাইজেশন জানো যে এটাই করছে। তো গ্লোবালাইজেশন দেখবে এই সিঙ্গেল চেনে এখানে বাঁধার চেষ্টা করছে, সিঙ্গেল চেন। গ্লোবালাইজেশন একটা 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 সিঙ্গেল চেনে বাঁধার চেষ্টা করছে, গোটা বিশ্বের মধ্যে একটা কমন একটা একটা সুতোই গাঁথার চেষ্টা করছে। তোমরা দেখতে পাবে যে সেখানে বিজনেস থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কিছু একটা একটা সিঙ্গেল সুতোর মধ্যে বাঁধার চেষ্টা হচ্ছে। গ্লোবালাইজেশন তো এটাই কাজ। তো গ্লোবালাইজেশন যখন এটা করছে তখন এক প্রকার অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে সেটাই কিন্তু কতগুলো অসাম্যের জায়গাকে কিন্তু প্রমোট করছে। এবং ইকুয়ালিটিতে এনশিওর করতে পারছেই না, অসাম্যের জায়গাটাকেও কিন্তু আরো বেশি করে চওড়া করে দিচ্ছে, গ্যাপটা আরো অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে। এগুলো আমরা দেখতে পাবো। এবং এগুলো শুধু তার বক্তব্য হচ্ছে যে এগুলো শুধুমাত্র যে ইন্টার স্টেট হচ্ছে তা নয়, এগুলো কিন্তু ইন্ট্রা স্টেটও হচ্ছে। ইন্টার স্টেট আর ইন্ট্রা স্টেটের কনসেপ্টটা কি? ইন্টার স্টেট মানে হচ্ছে যে রাষ্ট্রদ্বয়ের মধ্যে, অর্থাৎ স্টেটের মানে একটা দেশের সঙ্গে আর একটা দেশের কম্প্যারিজনে যদি আমরা বলি, তাহলে কিছু দেশ দেখবো আমরা অনেক এগিয়ে যাচ্ছে, কিছু দেশ দেখবো আমরা বেশিরভাগ দেশে দেখবে পিছিয়ে যাচ্ছে। এটা আবার ইন্ট্রা যখন বলছেন তখন দেশের ভেতরেই তিনি বলছেন যে দেশের ভেতরেও কিন্তু যারা হচ্ছে এলিট আছে তাদের উন্নতি হচ্ছে, যারা হচ্ছে এলিট নয়, যারা সাধারণ সাধারণ কিছু মানুষ তাদের কিন্তু বিশেষ কোনো উন্নতি হচ্ছে না। সো এই ডিস্ট্রিবিউশন গুলো প্রপার হচ্ছে না। তো এই সমস্ত একটা প্যারাডক্স বলা যেতে পারে যে এদের মধ্যে গ্লোবালাইজেশন এবং ইনইকুয়ালিটির মধ্যে যে প্যারাডক্স, এই সমস্ত বিষয়গুলোকে তিনি এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন। সো এগুলোই আমরা তার এখানে আলোচনার মধ্যে দেখতে পাবো। ডিস্ট্রিবিউশন প্রপার হচ্ছে না গ্লোবালাইজেশনের এই কনসেপ্টের মধ্য দিয়ে, সেখানে হয়তো সেখানে একটা সিঙ্গেল চেনে হয়তো সেটাকে গোটা বিশ্বটাকে বাধা হয়তো যাচ্ছে ঠিকই, কিন্তু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন সেখানে হচ্ছে, বেনিফিটগুলো সবাই কিন্তু সমানভাবে পাচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়েই তার কিন্তু চিন্তা ভাবনা চর্চা, এবং ডেভেলপিং কান্ট্রিজগুলোই কিন্তু এর মানে ক্ষতিকারক প্রভাবগুলো কিন্তু ফেস করছে, ডেভেলপিং কান্ট্রিজগুলো। সেটা তুমি এখন পরিবেশের দিক থেকে বলো, সেখানে হিউম্যান রাইটসের ডেভেলপমেন্টের দিক থেকে বলো, ইকোনমিক্সের দিক থেকে বলো, যে কোনো দিক থেকে তুমি বলবে, সেটা দেখবে যে বারে ডেভেলপিং কান্ট্রিজগুলো বা আন্ডার ডেভেলপ কান্ট্রিজগুলো সেগুলো কিন্তু ক্ষতির মুখে এসে পড়ছে। সো এগুলো নিয়েই তিনি বারবার তার সমালোচনা শুনিয়েছেন, এগুলো আমরা দেখতে পাবো তার এই আলোচনায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলেই দিলাম যে তিনি এলিটসদেরই কথা বলছেন, যে এলিটসরাই এখানে ক্যাপচার করার চেষ্টা করছে। তো এগুলোই আমরা এখানে দেখতে পাবো। তো যাই হোক, এখানে তিনি এখানে এই কারণে তিনি এখানে কিসের করার কি এনশিওর করার কথা বলছেন, ইকুইটি এনশিওর করার কথা বলছেন। ইকুইটিকে অর্থাৎ সমতাকে তিনি এখানে এক প্রকার কিন্তু সমতা বা ন্যায্যতাকে এখানে এক প্রকার তিনি কি করেছেন যে প্রায়োরিটি দেওয়ার কথা বলেছেন, সোশ্যাল জাস্টিস এনশিওর করার কথা বলেছেন, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যে ইনস্টিটিউশনসগুলো আছে সেগুলোর মধ্যে রিফর্মসের কথা বলেছেন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনসগুলোর মধ্যে যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস, আইএমএফ, এগুলোর যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোর মধ্যে যেমন রিফর্মস করার চেষ্টা করেছেন, যে বিভিন্ন ধরনের রিফর্মস এগুলোর কিন্তু প্রয়োজন আছে, ডেমোক্রেটিক করার আরো বেশি করে প্রয়োজন আছে। কারণ ডেমোক্রেটিক প্র্যাকটিস এখানে এক প্রকার নেই বললেই চলে। এই সমস্ত ইনস্টিটিউশনসগুলোর যদি পলিসিগুলো তোমরা খুব ভালো করে দেখো, যে সেখানে দেখবে যে বারে যেমন সাধারণ একটা জিনিস নিয়ে নাও, যে এর প্রেসিডেন্ট কে হয়, প্রেসিডেন্টটা দেখবে তোমরা যে দেখবে ইউরোপের কোনো কান্ট্রিজের হয় বা আমেরিকার দেখবে, সেখানে ইয়েরা মানে বিভিন্ন লিডার্সরাই সেখানে কিন্তু এর প্রেসিডেন্ট বা চেয়ারম্যানশিপের পজিশনে বসে। কিন্তু তোমরা খুব কম নামে এরকম দেখতে পাবে যে এগুলো ডেভেলপিং কান্ট্রিজের হচ্ছে মানুষজন বা পলিসি মেকার্সরা বা লিডাররা হয়তো এই সমস্ত ইনস্টিটিউশনসগুলোর হচ্ছে হেড হিসেবে তারা দায়িত্ব পালন করার সুযোগ পায়। সো এই শুরুতে জাস্ট এই এতটুকুই মানে একটা জাস্ট একটা সিঙ্গেল পোস্টই বার্তা দিয়ে দিচ্ছে যে মাথার উপরে যদি এই জিনিসটা হতে পারে তাহলে আর ভেতরের পলিসিগুলো তার কি কি থাকতে পারে।
এবং আমরা জানি আমরা WTO চর্চা করেছি, আমরা IMF চর্চা করেছি, সেখানে যদিও সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে। তো সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে এই ইনস্টিটিউশনসগুলোর মধ্যে যে ডেমোক্রেটিক যে প্র্যাকটিসগুলো সেগুলো কিন্তু নেই। ডেমোক্রেটিক প্র্যাকটিস মানে এই নয় যে শুধুমাত্র যে সকলের ভোটকে এনশিওর করা, না, ভোটকে এনশিওর করলে শুধু হবে না, কিসের নিরিখে সে ভোটটা দিচ্ছে সেটাকে এনশিওর করতে হবে, কিসের নিরিখে সে সেখানে ইকুয়ালিটি এনশিওর হবে বা ইকুয়াল স্টেটাস পাবে সেটাকে এনশিওর করতে হবে, তাই না? এটা যতক্ষণ না এনশিওর হচ্ছে ততক্ষণ কিন্তু একটা সমাধান এখানে কিন্তু হবে না। যেমন বাংলাদেশের, যেমন দেখবে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি বাংলাদেশের নিরিখে, আবার যেহেতু এখন একটা আলোচনায় আছে, আমিও যেহেতু পোস্টডক আমার এখন বাংলাদেশ আর পাকিস্তানের মতো দেশগুলোকে নিয়ে, মানে আমার পোস্টডকের যে প্রপোজালটা আমি দিয়েছিলাম গত পরশুদিন আমার কাছে যে মেইলটা এসেছে সেখানে দেখলাম আমার পুরো হেডলাইনটা তারা, মানে টাইটেলটা তারা বদলে দিয়েছে। আইডিয়াটি একই রেখেছে, এবং আইডিয়াটি একই রেখেছে, কিন্তু অনেকটা বড় আমি করেছিলাম, তারা বলছে এত বড় করতে হবে না, ছোট করো। তারা ন্যারো করে দিয়েছে এবং সংখ্যাটাকে কমিয়ে দিয়েছে। আমি সেখানে আমার পোস্টডকের মধ্যে আলোচনায় রেখেছিলাম পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, এই সমস্ত দেশগুলোকে রেখেছিলাম। আমার কাছে তারা তাদের রেকমেন্ড সাজেশন এসেছে, সেই সাজেশনে বলছে যে এতগুলো দেশ নিয়ে কাজ করতে হবে না, দুটো দেশ নিয়ে কাজ করো তাহলেই হবে। কি কি না, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে বাংলাদেশ, তো দুটো দেশকে নিয়ে কাজ করব। এবং আমি ব্রডলি দেখার চেষ্টা করছিলাম যে ইন্দো প্যাসিফিক রিজিয়নে, তারা ওটাও বলছে দেখার দরকার নেই, অত গভীরে যাওয়ার দরকার নেই, অতটা বড় করার দরকার নেই, এগুলো আবার অন্য কোনো প্রজেক্টে পেলে তখন তুমি এগুলো করো। আপাতত সেই দুটো দেশের মধ্যেই ন্যারো করে আইডিয়াটাকে ইন্ডিয়া মানে ট্রায়াঙ্গুলার রিলেশনশিপের মধ্যেই ফেলে দিয়েছে। তো এইরকম ভাবেই জিনিসটাকে দেখাতে হবে। তো যাই হোক, এখানে এই সমস্ত আলোচনাগুলো যেহেতু আমি এখন পড়াশোনা এগুলো নিয়ে করছি, উদাহরণগুলো এই কারণে আমার মুখ থেকে এগুলোই বেশি পাবে আশা করি। বাংলাদেশের উদাহরণটা দেখো, বাংলাদেশে একটা কি আছে, যেমন আমাদের দেশেও সেটাই আছে, একটা রিজিয়ন্সকে পার্টিকুলার এখানে কি করা হয়েছে যে আইডেন্টিফাই করা হয়েছে, অর্থাৎ পুরো দেশটাকে কতগুলো রিজিয়নে ভাগ করা হয়েছে। ধরে নাও 543টা রিজিয়নে ভাগ করা হয়েছে। লোকসভাতে আমাদের 543টা সিট আছে, ইলেক্টেড সিট। তো 543 মানে 543 ইলেক্টেড সিট আছে, সেই পুরো দেশটাকে 543 রিজিয়নে ডিভাইড করা হয়েছে। তো এখন রিজিয়নে যখন ডিভাইড করা হয়েছে, প্রত্যেকের ভোট মূল্য কত? প্রত্যেকের ভোট মূল্য একটাই। এবং দেখা যাবে যে প্রত্যেকে যখন পুরো দেশটাকে রিজিয়নে যখন ভাগাভাগি করছি, তখন কি হচ্ছে যে রিজিয়ন ওয়াইজ ডেভেলপমেন্টটা হয়তো ইনশিওর হয়, কিন্তু বিপরীতে আরো কতগুলো আইডিয়া সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হয়, যেগুলো ডেমোক্রেটিক প্রিন্সিপাল হয়তো উঠে আসা উচিত ছিল, বা বিকল্প কোনো ডেমোক্রেটিক আইডিয়া যদি সেখানে প্র্যাকটিস করা যেত, তাহলে হয়তো সেখানে আরো বেশি করে হয়তো উন্নতিটা ইনশিওর করা যেতে পারতো। বা টাইম টু টাইম এগুলোকে যদি সবসময় কখনো রিজিয়ন বা কখনো অন্য কোনো আইডিয়া যদি করা যেত তাহলে ভালো হতো, কিন্তু সেটা হয়নি। কি হয়েছে, রিজিয়নটাকে এখানে বেস ধরা হয়েছে, যে রিজিয়ন্সটাকে বেস ধরে আমরা কি করব, ডেভেলপমেন্টটাকে ইনশিওর করব। এই রিজিয়ন্সকে বেস ধরে যখন তুমি ডেভেলপমেন্ট ইনশিওর করার চেষ্টা করছো, তখন ওই রিজিয়নের মধ্যেই, একটা রিজিয়নের মধ্যেই দেখা যাবে কি যে কেউ হিন্দু আছে, কেউ মুসলিম আছে, কেউ খ্রিস্টান আছে, কেউ জৈন আছে, কেউ বৌদ্ধ আছে, সেখানে পুরুষ আছে, সেখানে মহিলা আছে, সেখানে তুমি দেখবে যে সেখানে এসসি আছে, এসটি আছে, জেনারেল আছে, ওবিসি আছে, এই ধরনের বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে তোমরা দেখবে ডিভিশন আছে। এবার যখন তুমি রিজিয়ন ওয়াইজ যখন তুমি এখানে মানে তুমি যখন ডেমোক্রেটিক সিস্টেমটিকে প্র্যাকটিস করতে চাইছো, তখন কি হবে, যে যারা মেজরিটি আছে তারা তাদের নিজেদের মেজরিটির ভোটেই তারা কিন্তু সেই রিজিয়নের ক্যান্ডিডেটকে তারা জিতিয়ে দেবে। তাহলে তাদেরই নিজেদের ইন্টারেস্টকে সেখানে ফুলফিল করা যাবে, বাকিদের ইন্টারেস্টকে ফুলফিল হবে না, এটাই স্বাভাবিক কথা। যেমন দেখবে যে যেটাকে বলা হতো যে আগে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনস, এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা দেখবে ব্রিটিশ ভারতে ছিল, মনে করে দেখো, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন 1909 সালের ভারত শাসন আইনে যেটা এসেছিল, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনস, ঠিক আছে, যেটা পরীক্ষা একাধিকবার জিজ্ঞেস করেছে। তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনস এর কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে এখানে ধর্মের ভিত্তিতে এখানে যার যা অনুপাত আছে সেই অনুপাতের নিরিখে সেখানে কি করবে, তারা কিন্তু প্রতিনিধি নিজেদের পাঠাতে পারবে। কিন্তু এখানে স্বাধীন ভারতে এসে আমরা কি করলাম, সেই আইডিয়াগুলোকে ইগনোর করে দিয়ে, বা বাংলাদেশেও এটা হয়েছে, আশেপাশে সমস্ত দেশেই এটাই হয়েছে, যে সেই আইডিয়াটাকে আমরা ইগনোর করে দিয়ে কি করলাম না, আমরা অঞ্চলের ভিত্তিতে সেখানে ডেভেলপমেন্টটাকে ইনশিওর করার চেষ্টা করলাম। এটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে ভাষা, সেখানে জাতি, সেখানে ধর্ম, সেখানে বর্ণ, সেখানে লিঙ্গ, এগুলোর ভিত্তিতে কি হচ্ছে যে একটা ভালনারেবল সেকশনসটা ভালনারেবলই রয়ে গেছে। যারা সংখ্যায় কম তাদের উন্নতিটা বিশেষ করে ইনশিওর করা যায়নি। তো এখানে যদি হিন্দুরা মেজরিটি হয়, তাহলে এই রিজিয়নসটা মানে যাদবপুরের এই রিজিয়নে যদি হিন্দুরা মেজরিটি হয়, তাহলে হিন্দু ভোট ব্যাংকটাকেই কাজে লাগিয়ে সেখানে কি করছে, পলিটিক্যাল পার্টিসগুলো, কোনো একটা পার্টি বা দুটো পার্টি, তারা বারবার সেখানে জিতে আসার চেষ্টা করছে। তাহলে মাইনরিটি এখানকার যারা আছে, অন্য রকম ভাবে মাইনরিটি যারা আছে, তারা কিন্তু এখানে সাপ্রেসড হয়ে গেল এক প্রকার। তাদের আইডিয়া মানে তাদের ইচ্ছের বহিঃপ্রকাশটা তাহলে তারা কিন্তু মানে তাদের প্রতিনিধিকে গিয়ে বলতে পারবে না, যে নিয়ে হয়তো ইলেক্টেড হলেন,
তিনি হয়তো এদের ইচ্ছেটাকে কোনো গুরুত্বই দেবেন না, কারণ ওনার ভোট ব্যাংক না পেলেও যেহেতু, মানে ভোট না পেলেও যেহেতু তিনি জিতে আসতে পারছেন, তাহলে ওদের ইচ্ছেটাকে পূরণ না করলেও তার চলবে। এই ধরনের একটা মানসিকতা আমরা দেখতে পাই। ঠিক একই রকম ভাবে পুরুষের সংখ্যাটা যেহেতু বেশি হয়, পুরুষরা যেহেতু হিস্টোরিক্যালি এগিয়ে আছে, তাই পুরুষরাই এখানে, মানে একটা রিজন ওয়াইজ যখন ভাগ করেছে তখন পুরুষরাই যেহেতু ওই রিজনের মধ্যে ডমিনেটেড, ইকোনমিক্যালি, সোশ্যালি, কালচারালি তারাই যেহেতু একটা পাওয়ারফুল পজিশনে আছে, তো ওদেরই সেখানে ইন্টারেস্টকে ফুলফিল করা গেছে, বাকিদের সেখানে কিন্তু করা যায়নি। বাকি মহিলাদের কথা বলতে পারো, থার্ড জেন্ডারের কথা বলতে পারো, এদের কিন্তু ইন্টারেস্টকে ফুলফিল করা যায়নি। এবার যখন তুমি রিজিয়ন ওয়াইজ করবে তখন এই প্রবলেমগুলো হবে কি, যে ডেমোক্রেটিক প্রিন্সিপলসটা কিন্তু সঠিক অর্থে তুমি প্র্যাকটিস করতে পারবে না। অর্থাৎ অনেকে হয়তো বলতে পারে যে আমাদের দেশে ডেমোক্রেসি আছে, তোমরা হয়তো ঝগড়াঝাটি নিজেদের মধ্যে করতেই পারো, তর্ক বিতর্ক করতে পারো, কিন্তু কখনো এইরকম ভাবে কি জিনিসগুলো ভেবে দেখেছো যে আমাদের দেশে ডেমোক্রেসিকে প্র্যাকটিস করা হয়েছে রিজিয়ন ওয়াইজ, অঞ্চল ওয়াইজ? এটা যদি জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ নির্বিশেষে যদি করা যেত, তাহলে কি হতো, প্রত্যেকের এখানে কিন্তু ইকুয়াল রিপ্রেজেন্টেশনসটা কিন্তু থাকতো, মানে 100% ইকুয়াল রিপ্রেজেন্টেশনসটা থাকতো, যেটা বাংলাদেশ এখন কিন্তু তারা এই যে তাদের নিজেদের দেশে যে সংবিধান সংস্কার করছে, তারা সেটা কিন্তু করার চেষ্টা করছে। সেখানে যদিও তাদের বড় দুটো পার্টি সেখানে না নেতিবাচকই মনোভাব প্রকাশ করছে, কেন, কারণ ওটা হলে তাদের বড় পার্টিদের লস, ছোট পার্টিসগুলো লাভ, তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে। ছোট ছোট ইন্টারেস্ট গ্রুপসগুলো যারা আছে, যারা মাইনরিটিস আছে বিভিন্ন রকমভাবে, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, তারা তারা এখন রিপ্রেজেন্টেশনসটা পাবে। তো কাজেই তারা তো প্রফেশনাল রিপ্রেজেন্টেশনেরই কথা বলবে, যে আমার যদি হিন্দুদের জনসংখ্যা যদি এখানে 2 কোটি হয়, তাহলে হিন্দুদের জনসংখ্যা 2 কোটি হলে হিন্দুদের প্রতিনিধি 2 কোটি নিরিখেই থাকবে, 2 কোটি নিরিখেই থাকবে। হ্যাঁ, তো মুসলমানের যদি সেখানে এখন বাকিটা হয়, তাহলে বাকিটা ওদের ওদের মতো করে ওরা পাবে, কিন্তু হিন্দুদের 2 কোটি হলে হিন্দুরা 2 কোটি, সেখানে 2 কোটি মানুষের রিপ্রেজেন্টেশন কিন্তু থাকবে, অর্থাৎ তাদের প্রতিনিধি কেউ না কেউ তো থাকবে তাদের অনুপাত অনুসারে। কিন্তু যেভাবে রিজিয়ন ওয়াইজ ভাগ করা হয়েছে দেশটাকে, সেখানে দেখা যাবে যে হিন্দুদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে নেই। কেন? কারণ ওই হিন্দুরা প্রত্যেকটা অঞ্চলের মধ্যে মাইনরিটি, যেভাবে ছোট ছোট অঞ্চলে ভাগ করা হয়েছে, তো প্রত্যেকটা অঞ্চলে সেখানে তারা মাইনরিটি, তো মাইনরিটি হওয়ার ফলে তাদের ভোট ব্যাংকের প্রয়োজন কখনো ওখানকার মুসলিম সোসাইটি মনেই করেনি, পলিটিক্যাল পার্টিসগুলো কিন্তু তাদেরকে গুরুত্বপূর্ণই বলে মনে করেনি, তো ফলে তাদের উন্নতি হয়নি। এখন এই কারণে ছোট ছোট পলিটিক্যাল পার্টিসগুলো বলছে যদি আমরা এখন যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনস পাই, তাহলে কি হবে, সত্যিকারে অর্থেই আমরা দেশীয় পদ্ধতিতে, সত্যিকারে একেবারে ইন্ডিজেনাস নিয়মে আমরা কি করতে পারবো, যে আমাদের নিজেদের ডেভেলপমেন্টটাকে ইনশিওর করতে পারবো, ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট ইনশিওর হবে। তো তারা যে এখন কনস্টিটিউশন রিফর্ম করছে, সেই রিফর্মসে এখন ছোট ছোট পার্টিসগুলো, ইন্টারেস্ট গ্রুপসগুলো, এরা কিন্তু এই ধরনেরই একটা কিন্তু পলিসি সাজেশনের কাজ করছে। কিন্তু বড় পার্টিসগুলো যেহেতু এতে লস, তো তারা কিন্তু এটা কিন্তু স্বীকার করছে, যেমন বিএনপি স্বীকার করছে না। তো একই রকম ভাবে এখানেও তোমরা বলতে পারো যে ইন্ডিয়ার কনটেক্সটাও ঠিক একই রকম ভাবে, যে ডেমোক্রেটিক প্রিন্সিপালস আছে, মানে আমরা ভোট দিতে যাচ্ছি, তার মানে এই নয় যে আমাদের ভোটের, মানে আমরা ডেমোক্রেটিক সিস্টেমে প্রপারলি বাস করছি না, এটা বলা যায় না। কারণ ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও কিন্তু এটাকে, মানে অল্টারনেটিভ যদি তোমার কাছে ভাবনা যদি মাথায় থাকে, তাহলে এটাকে কিন্তু বেটার করা যেতেই পারে। তো যাই হোক, ইনি এখানে আমরা দেখতে পাবো কি, যে এই অথরিটেরিয়ান যে রিজিম, যেটা যেভাবে তৈরি হয়, মেজরিটির ভোটে যেভাবে তৈরি হয়, এবং তারা আলটিমেটলি যেভাবে সেখানে ডেভেলপমেন্টকে ইনশিওর করার চেষ্টা করে, সেটা মাইনরিটিস, যারা ভালনারেবল সেকশনস আছে, যারা সেখানে ডিপ্রেস ক্লাস আছে, তাদের জন্য কিন্তু সেটা ডেভেলপমেন্ট ইনশিওর করে না। তো এদের জন্য ডেভেলপমেন্টকে সেখানে কিন্তু ইনশিওর করাটা ভীষণ কিন্তু সেখানে খুব গুরুত্বপূর্ণ। এবং এগুলোর মধ্যে এই সামাজিক এবং এইরকম ভাবে সামাজিক এবং অর্থনৈতিক যে গ্যাপগুলো তৈরি হয়েছে, এই গ্যাপগুলো বা ডিসপ্যারিটিসগুলো কিন্তু কমানো যেতে পারে ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্য দিয়ে। এই সমস্ত আর্গুমেন্টগুলো তার আলোচনার মধ্যে আমরা কিন্তু পেয়ে থাকবো। তো এগুলো তোমরা এখানে পাবে, এই সমস্ত আলোচনার মধ্যেই এগুলো তোমরা পাবে। তো যাই হোক, এগুলো তোমরা দেখে নিও। 4 নম্বর কনসেপ্টে চলে আসো। 4 নম্বর কনসেপ্ট বলছে কম্পারেটিভ ডেভেলপমেন্ট ইন্ডিয়া অ্যান্ড চায়না। তো ইন্ডিয়া এবং চায়নার মধ্যে তুলনামূলক একটা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, এবং তার এই বিখ্যাত একটা বই আছে, সেই বইটির নাম হচ্ছে অ্যাওয়েকেনিং জায়ান্টস, ফিট অফ ক্লে, অ্যাসেসিং দ্য ইকোনমিক রাইজ অফ চায়না ইন ইন্ডিয়া 2010। তো 2010 সালে প্রকাশিত হয়েছে এই বইটি, ভালো একটা বই, গুরুত্বপূর্ণ বই, ভালো করে দেখে নাও। এই বইয়ে তিনি ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা তুলনা করা, একটা কম্পারেটিভ ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে তার তুলনামূলক একটা বিশ্লেষণ তিনি করছেন। এবং এখানেই আমরা দেখতে পাবো যে তিনি এখানে বলার চেষ্টা করছেন যে চায়নার উন্নতি হয়েছে, এত বেশি ইকোনমিক গ্রোথ হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, গ্রোথের সাথে সাথে ডেভেলপমেন্টও অফকোর্স হয়েছে, কিন্তু হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে তাদের সেখানে অথরিটেরিয়ান রিজিমস, জানো যে একটাই পলিটিক্যাল পার্টি সেখানে আছে, সেখানে ডাইভার্সিটিকে তারা এত বেশি গুরুত্ব দেয় না, মাইনরিটিসদেরকে তারা এত বেশি গুরুত্ব দেয় না, সেখানে তারা দেখতে পাবে যে সেখানে ডেমোক্রেটিক প্র্যাকটিস তাদের মধ্যে নেই, এবং সেখানে দেখবে যে সেখানে লং রানে তারা কিন্তু একটা সোশ্যালিস্ট প্যাটার্নে, মানে আইডিওলজিক্যালি সোশ্যালিস্ট, কিন্তু তারা বাস্তবের মাটিতে অনেক বেশি ইকোনমিস্ট। তো এই প্রিন্সিপালে তারা দেশকে পরিচালনা করছে, যেটা তারা
কন্ট্রোলটা করছে স্ট্রিক্ট একটা অথরিটেরিয়ান রিজিমসকে এস্টাবলিশ করার মধ্য দিয়ে, বা একটা পাওয়ারকে প্লে করার মধ্য দিয়ে। তো অথরিটেরিয়ান পাওয়ার প্লে সিস্টেমের মধ্যে দিয়ে তারা কি করছে, ডেমোক্রেটিক তাদের দেশে ইকোনমিক গ্রোথটা তারা করেছে। এবং সেটাও লং রানে আমরা দেখতে পাবো যে হ্যাঁ হয়তো ইকোনমি তাদের হিউম্যান ডেভেলপমেন্টও হয়তো করেছে, যেটাকে আমরা ইন জেনারেল ডেভেলপমেন্ট বলছি। তো সেটা হয়তো করার চেষ্টা করেছে, কিন্তু এটার একটা বড় একটা ভয়ানক পরিস্থিতিও বা একটা ভালনারেবল ফেসও আছে। সেই ফেসটা কি, সেটা হচ্ছে যে এটা বড় ধরনের, কিন্তু যেমন সোভিয়েত ইউনিয়নে যেটা তোমরা দেখেছো, যে সোভিয়েত ইউনিয়নে ওরা হঠাৎ করে সব কোলাপস করে গেল, 1991-এ দেশটা পুরোটাই টুকরো টুকরো হয়ে গেল। তো এই ইউনিয়নটা পুরোটাই কোল্যাপস করে গিয়ে যখন 15টা দেশে ভাগ হয়ে গেল, তো ওই ধরনের সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। তো সেটা কিন্তু একবার আবার মানে যেমন দেখবে সেটা অথরিটির রিজিমস রেখে যেমন ডেভেলপমেন্টকে ইনশিওর করা যতটাই ইজি হচ্ছে, আবার হঠাৎ করে যদি কোথাও কোনো লুপ হোলস বেরিয়ে আসে, তাহলে কিন্তু আবার সোভিয়েত ইউনিয়নের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যে সেটা পুরো সিস্টেমটাকে হয়তো কোল্যাপস করে দিতে পারে। এবং এটা আলটিমেটলি তাদের নিজেদের দেশের অর্থনীতি, তাদের নিজেদের দেশের রাজনীতি, তাদের নিজেদের দেশের সামাজিক সিস্টেম সবকিছুর মধ্যে একটা বড় ধরনের ডিক্লাইন ডেকে নিয়ে আসতে পারে। এবং এটাও হতে পারে যে বিদেশি শত্রুও সেখানে মানে বিদেশিরাও কিন্তু সেখানে কিন্তু শত্রু হিসেবে তাকে কিন্তু কনসিডার করতে পারে। তো যাই হোক, ওভারঅল আমরা দেখতে পাবো কি যে চায়নার ওই ডেভেলপমেন্টগুলোকে তিনি ওইভাবে দেখার চেষ্টা করেছেন। বিপরীতে ইন্ডিয়াতে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ার পক্ষে তিনি বেশ কতগুলো পজিটিভ কথাও বলেছেন, বাট নেগেটিভিটিও সেখানে আছে তার আলোচনার মধ্যে। কি বলেছেন, যে ডেমোক্রেসিকে একটা প্র্যাকটিস আছে, অফকোর্স এখানে ডেমোক্রেসি আছে, ডাইভার্সিটি আছে, অনেকগুলো পলিটিক্যাল পার্টিস তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, রিজিয়নাল পলিটিক্স এখানে আলাদা লেভেলে হয়। এবং সব মিলিয়ে মিশিয়ে এখানে দেখা যাবে কি যে ডেমোক্রেটিক এনভায়রনমেন্টটা আছে, সেটার মধ্যে এখন সেটা হয়তো একটা লিমিটেশন থাকতেই পারে, বাট হ্যাঁ সেটা অনেক বেটার, ফার বেটার বলা যেতে পারে টু চায়না। সো ফার বেটার টু চায়না এটা যদি আমরা বলি, তাহলে আমরা দেখতে পাবো কি যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আছে এখানে, মানুষ তার অপিনিয়নটা প্রেজেন্ট করতে পারে, মানুষ নিজের মতো করে প্রতিষ্ঠা করতে পারে, সংগঠন তৈরি করতে পারে, মানুষের এখানে স্বাধীনতা আছে নিজের মতো করে সেখানে কি করতে পারে, তারা কিন্তু নিজেদের দাবি অনুসারে, নিজেদের প্রয়োজন অনুসারে তারা সংগঠন তৈরি করতে পারে, নিজেদের সংগঠনকে ভোট দিতে পারে, নিজেদের মতো করে লিডার চুজ করতে পারে, এবং আলটিমেটলি ডেমোক্রেটিক গভর্নমেন্টকে রান করতে পারে। তো এই সিস্টেমগুলো আমরা এখানে দেখতে পাই, এবং এইটাই আলটিমেটলি কি করার চেষ্টা করে, যে ওভারঅল লং রানে দেখা যাবে কি, মানে ওই ইমিডিয়েট বেসিসে যেহেতু এই ধরনের ডাইভার্সিটিকে ভ্যালুস দেওয়ার ব্যবস্থা আছে, ডেমোক্রেটিক সিস্টেমটিকে কিন্তু ওপেন করার চেষ্টা করে, অর্থাৎ ডেমোক্রেটিক প্র্যাকটিসটাকে ইজি করে দেয়। ডেমোক্রেটিক প্র্যাকটিস বা ডিস্ট্রিবিউশনস যদি বলো প্রপারলি, ইকোনমিক ডিস্ট্রিবিউশনসটা অনেক বেশি কিন্তু ইজি, ইকোনমিক ডিস্ট্রিবিউশনসটা অনেক বেশি বলা যেতে পারে যে সেখানে ডেভেলপমেন্ট সেন্ট্রিক এটা হয়। এবং ইন্ডিয়া অফকোর্স সেখানে তোমরা অনেক ডেভেলপমেন্ট করেছো, অর্থাৎ আমরা স্বাধীনতার মানে ফ্রিডম টু স্পিচ, ফ্রিডম টু ডেভেলপমেন্ট সমস্ত জায়গা থেকেই তোমরা দেখবে যতটা আমরা উন্নত, যতটা আমরা স্বাধীন, এতটা স্বাধীন কিন্তু ব্রিটিশরা নয়, চাইনিজরা নয়। তো এই স্বাধীনতাটা আমাদের আছে, একটা গ্রেটার ইনক্লুসিভনেস সেখানে এসেছে, ইনক্লুসিভিটি যেটাকে বলা হচ্ছে, যে একটা অন্তর্ভুক্তিকরণের একটা রাজনীতিও সেখানে জায়গা পেয়েছে, ফান্ডামেন্টাল রাইট সেখানে ইনশিওর করা গেছে, সমাজের সার্বিক অংশের মানুষকে সেখানে বা সকল অংশের মানুষকে সেখানে পলিটিক্যাল সিস্টেমের পার্ট করে তোলাটা যাচ্ছে। এগুলো কিন্তু সহজ হচ্ছে, এবং কিছুটা পরিমাণে মাইনরিটিসদেরও কিন্তু সেখানে কিন্তু অপিনিয়ন সেখানে রিপ্রেজেন্ট হচ্ছে। তো এগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে গেছে, এগুলো কিন্তু একটা লাভ। ক্ষতিটা কি, ক্ষতিটা হচ্ছে যে অনেক বেশি অপিনিয়ন থাকার ফলে ডিসিশন নেওয়াটা অনেকটা জটিল হয়ে যায়, অনেকগুলো সেখানে ইন্টারেস্ট গ্রুপস, অনেকগুলো সেখানে পার্টি স্টেক হোল্ডার থাকার ফলে কি হচ্ছে, যে একটা সিঙ্গেল ডিসিশন নিতে অনেক বেশি ডিলে হয়, সরকার দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারে না, এবং লং রানে দেখা যাবে কি যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সেখানে কিন্তু খুব স্লো হয়ে যায়। তো এই আইডিয়াগুলোও তার কিন্তু আলোচনার মধ্যে কিন্তু উঠে এসেছে, এবং ইন্ডিয়ার কেসটা তিনি এইরকমভাবেই দেখেছেন বা উঠে এসেছে। তো এই সমস্ত একটা কম্পারেটিভ আলোচনা করে তিনি এই সমস্ত বিষয়গুলোকে এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন, এগুলো আমরা দেখতে পাবো। তো যাই হোক, এখানে তারা এইখানে গ্রোথ, ইকুইটি, পলিটিক্যাল ফ্রিডম, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি এখানে কিন্তু চর্চা করেছেন, এগুলো আমরা কিন্তু দেখতে পাবো। তো এই মোটামুটি তার 4টে আলোচনা তোমরা এখানে দেখতে পাবে। এছাড়াও তার যে ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্সগুলো আছে, সেগুলো অফকোর্স একটা লিগাসিকে ক্যারি করে, এবং তার লিগাসিতে আমরা দেখতে পাবো তিনি বেসিক্যালি যেটা বললাম, যে কেনশিয়ান যে মডেলটা যেটা ছিল, কেনশিয়ান মডেলের যে ইকোনমিটা ছিল, মার্কসিয়ান মডেল যে ইকোনমি ছিল, ওয়েলফেয়ার ইকোনমিক্সের যে আইডিয়াগুলো ছিল, সেগুলোকে তিনি কিন্তু এখানে কি করেছেন, ক্যারি ফরওয়ার্ড করার চেষ্টা করেছেন, অর্থাৎ ওটাকে বেস করে তার নিজের যে অর্থনৈতিক ভাবনা সেটাকে তিনি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং সেখানে তিনি ইনক্লুসিভনেস, সেখানে তিনি মাইনরিটিসদের রাইট, সেখানে ডেমোক্রেটিক সিস্টেমকে প্র্যাকটিস করা, এগুলোকে করেছেন। তবে কোনো রকমভাবেই সেই গ্লোবালাইজেশনের আইডিয়াগুলোকে ত্যাগ করে কমপ্লিটলি তা কিন্তু নয়, কোনো রকমভাবে নিউলিবারাল আইডিয়াগুলোকে কমপ্লিটলি ত্যাগ করে তা কিন্তু নয়, কিন্তু অনেক অংশে তিনি কিন্তু এই বলা যেতে পারে যে কেনশিয়ান মডেল, ওয়েলফেয়ার মডেল, মার্কসিয়ান মডেল, এগুলোকেও কিন্তু ভ্যালুস দিয়েছেন। এবং এটা করতে গিয়ে তিনি অমর্ত্য সেন, এই গুনার মার্ডাল, আলবার্ট হার্টসম্যান,
হিটসম্যান এই সমস্ত থিঙ্কার্সদের দ্বারাও কিন্তু বিশেষভাবে প্রভাবিত হয়েছে এবং তার চিন্তা ভাবনার মধ্যে দেখা যাবে যে এদের আলোচনাগুলো কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, এগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবো। তো তার পলিটিক্যাল ইকোনমির মধ্যে তোমরা বারে বারে সেই সমস্ত আলোচনাগুলো কিন্তু দেখতে পাবে। তো এগুলোই তোমরা বারবার এখানে পাবে, তো এগুলোই তোমাদের আলোচনার মূল বিষয়বস্তু, আর এখানে কিছু নেই। এখান থেকেই জাস্ট যত কোয়েশ্চেন্স হয়েছে, এখানে তোমরা বিশেষভাবে যে প্রশ্নটা বারবার পরীক্ষায় এসেছে সেটা হচ্ছে এই যে দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়া। এই প্রশ্নটা বারবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, ভালো করে এটা নোট করে নাও। ডান দিক বাঁ দিক ম্যাচ করতে দিয়েছে দেখলাম, 5টা 6টা কোয়েশ্চেন বোধহয় এই কোয়েশ্চেন্সটার উপরেই, এটার উপরেই আছে। সো ভালো করে এটা দেখে নাও, তাহলেই হবে। আর এর থেকে বেশি কিছু আপাতত জানার প্রয়োজন নেই। আরও দু একটা কথা, ব্যতিক্রমী দু একটা কথা তোমাদের পিওয়াইকিউ সলভ করতে গিয়ে আসবে, এখন আমার মাথায় আসছে না আর ওগুলো। পিওয়াইকিউগুলো দেখে নাও, মানে ইন্টারনাল পলিটিক্স ইন্ডিয়ার, তো সেগুলো নিরিখে আসবে। তো সেই যখন আসবে তখন ওগুলো ডিটেলসে ধরে ধরে বলে দেবো, অর্থাৎ আগামীকালকের ক্লাসে তোমরা বাকি পার্টটুকু যে পাবে, যেগুলো হয়তো বিক্ষিপ্ত কিছু আলোচনা, সেগুলো তোমরা পাবে। তো এই এতটুকুই যদি মনে রাখো, তাহলে তোমাদের এই যে প্রশ্নগুলো পুনর্বর্ধন থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটে কিংবা নেটে করছে, এগুলো কিন্তু করে আসাটা ডিফিকাল্ট হবে না। সো জাস্ট এগুলোই ভালো করে দেখে নাও, তাহলেই হবে। আর বিশেষ কিছু বলার নেই, আর লম্বা কোনো এক্সপ্লেনেশন দিলাম না, কারণ যেহেতু একই জিনিস বারবার রিপিট হচ্ছে, সো আর প্রয়োজন নেই এগুলো। বিশেষ করে পলিটিক্যাল ইকোনমির ক্লাসটা করার পর তো আর বিশেষ প্রয়োজন নেই মনে করি, যেহেতু সেখানে ধরে পড়ানো হয়েছে এবং এগুলো তার উপরে জাস্ট এই টার্মিনোলজিসগুলো দেখে নিলেই হয়, এখন আর গভীরে যাওয়ার প্রয়োজন সেরকম নেই। সো এই গেল আজকের আলোচনার বিষয়বস্তু। আর আমি বলার আমার কিছু নেই, তোমাদের যদি জানার থাকে, যদি কিছু বলার থাকে, তোমরা মন খুলে জানতে চাইতে পারো, বলতে পারো। বোঝা গেছে? ক্লিয়ার? কে কে জয়েন করেছো? শুভম, স্থাপিতা, শ্রেয়া, সমৃতা, সোহিনী, স্মৃতিকণা, আচ্ছা, শ্রেয়া, সায়ন্তন, শাহনাজ, ঋতিকা, মৌসুমী, ময়ূরী, ময়ূরাক্ষী, কুতুবুদ্দিন, শোভনদেব, দীপিকা, দীপিকা, অঙ্কিতা, আনিশা, আচ্ছা, নাজমুন্নেসা জয়েন করেনি না? ওকে, সোহিনী জয়েন করেছে, আচ্ছা করেছে। তো এই আলোচনার বিষয়বস্তু, আর যদি কিছু বলার থাকে তোমরা বলো। ময়ূরী সরকারও জয়েন করেছে, আচ্ছা। আর যদি কিছু জানার থাকে বলো, আর কিছু আমার বলার নেই, জাস্ট এতটুকুই যদি মাথায় রাখো তাহলেই কিন্তু হবে, আর গভীরে যাওয়ার প্রয়োজন নেই। এরপরে তোমরা সময় পেলে তোমরা প্রাইমারি বইগুলো পড়ে দেখো কখনো, মানে তোমাদের নেট সেট পার হয়ে গেলে, অতিক্রম করে গেলে কখনো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? কে কি বলছো? হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার ময়ূরী বলছি। হ্যাঁ বলো বলো। বলো, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কোনো প্রবলেম থাকে তো নেক্সট ক্লাসে বলবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে স্যার আমার জয়েন করতে আজ একটু লেট হয়ে থাকে। ঠিক আছে, নো ইস্যু। তুমি রেকর্ডিংটা দেখে নিও, তাহলেই হবে। ছোট্ট আলোচনা, 1 ঘন্টার আলোচনার মধ্যেই শেষ করলাম। এতটুকু জানলেই হবে, ঠিক আছে? দেখে নিয়ে পিওয়াইকিউটা সলভ করে ফেলো। আচ্ছা স্যার, যদিও পিওয়াইকিউটা আজকে করো না, কালকে করো। ঠিক আছে। পিওয়াইকিউটা আজকে কেউ হ্যাঁ সলভ স্যার। করো না, কারণ ওখানে স্কোরটা তোমাদের দেখাবে না, কারণ আমি ওকে। স্কোরটার ওই ইয়েটা এখনো সেট করিনি। তো আগামীকাল অফিসে ওরা আসবে, এসে কেউ একজন করে দেবে, তখন তোমরা তারপরে করো। গ্রুপে নক করে দেবে তোমাদের যে পিওয়াইকিউটা আপডেট করে দেওয়া হয়েছে। বলো শ্রেয়া। হ্যাঁ স্যার, বলছিলাম আপনি বলেছিলেন যে এক্সাম নেবেন পরীক্ষার আগে, সেটা কবে থেকে নেবেন তাহলে? পরীক্ষাটা তোমাদের আমি আগামীকাল একটুখানি ইয়েটা মিটিয়ে নিই, আমার জয়নিংটা কমপ্লিট করি, তারপরে হয়তো তোমাদের 3 তারিখে বোধহয় ক্লাসটা আমার হবে না, আমি যদি যতদূর গেস করছি। 3 তারিখে না হলে 4 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হয়তো শুরু হয়ে যাবে। 4 তারিখ থেকে পরীক্ষা তোমাদের লাগাতার শুরু হয়ে যাবে, ঠিক আছে? দিনে হয়তো কিছুদিন হয়তো দুটোও আমি টপিক ইউনিটকে কমপ্লিট করার চেষ্টা করতে পারি। দুপুরে একটা নিলাম, সন্ধ্যাবেলা, তো দুটো করেও হতে পারে ক্লাস, ঠিক আছে, যেহেতু পরীক্ষা আছে, ঠিক আছে? তো তোমাদের আগেই বলে দিই, 3 তারিখে 3 তারিখ না 4, আমি জানিয়ে দেবো, 3 না 4 একটা ক্লাস আমি নেবো না। ওই দিন আমার একটা সেমিনার আছে, ইন্টারন্যাশনাল সেমিনার আছে, আমার পেপার প্রেজেন্টেশন আছে, সো আমাকে যেতে হবে। তো ওই দিনে ক্লাসটা শুধু হবে না, তারপরে দিনে দুটো করেও ক্লাস হবে। সো নতুন যারা জয়েন করেছো, শাহানাজ জয়েন করলে, আর একটা কে জয়েন করলে জানো? জিদ্দুলই, স্মৃতিকণা। তোমরা বুঝতে পারছো শাহানাজ? অসুবিধা হচ্ছে? স্যার কিন্তু রেকর্ডিং গুলো রেকর্ডিং না, অসুবিধা হয়নি স্যার, খুব ভালো লাগলো, মানে ডিটেলস ইনফরমেশন
জানতে পারলাম। তো রেকর্ডিং গুলো স্যার কোথায় পাবো, আর আগের ইউনিট গুলো একটু দেখবো একটু একটু করে, স্যার সেগুলো কোথায় পাবো একটু সব বলে পেয়ে যাবে দিতেন তো ভালো হতো একটু। কালকে। কালকে তোমাকে অফিসের নাম্বার থেকে কল করে নেবে, ঠিক আছে? তখন সব ডিটেলসে বুঝিয়ে দেবে কোথায় কি পাবে, কিভাবে পাবে, কিভাবে করতে হবে, ডিটেলসে সব ধরে ধরে বুঝিয়ে দেবে, ঠিক আছে? কালকে সোমবার অফিস টাইম আছে, অফিস টাইমে তোমাকে কল করবে কেউ, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আর পিওয়াইকিউ গুলো সলভ ঠিক করবে আছে আজকের স্যার। ক্লাসে যেটা শুনলে ওটা আগামীকালকে গিয়েই সলভ করবে, কারণ সন্ধ্যেবেলা আমাদের অ্যানালিসিস হবে। তো অ্যানালিসিসের আগে তুমি সলভ করে নিলে তুমি কোথায় বুঝতে পারোনি সেটা বোঝা যাবে, এবং সেটাও তোমার ক্লিয়ার হয়ে যাবে ক্লাসে তাহলে, ঠিক আছে? এটা কিন্তু এইভাবে পড়তে হবে, ঠিক আছে? আর ইয়ে স্মৃতিকণা, আর স্যার যেটা পড়ালেন ম্যাটেরিয়ালস সেটা একটু দেখবো তো সেটা। মেটেরিয়াল তুমি গ্রুপে পেয়ে যাবে। এই যেগুলো মেটেরিয়াল পুরো ইউনিটটা তৈরি হয়নি সেগুলোর মেটেরিয়ালগুলো যখন যেটা পড়ানো হচ্ছে তখন সেটা দিয়ে দেওয়া হচ্ছে। সো এটার মেটেরিয়াল তুমি কিছুক্ষণের মধ্যেই তোমার ইয়েতে পেয়ে যাবে, তোমার গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে? গ্রুপে পেয়ে যাবে। আর বাকি তুমি আগামীকাল তোমাকে ফোন করে সব বুঝিয়ে দেবে কিভাবে করতে হবে, কোথায় কি পাবে, সব ডিটেলসে ধরে ধরে, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। আর স্মৃতিকণা, তুমি কিছু বুঝতে পারলে, অসুবিধা কিছু হলো তোমার, তুমিও কল করো একবার। তুমি কি শুনেছো ওদের কাছ থেকে জানি না, তুমি একবার কল করো, আমি বুঝিয়ে দেবো তোমাকে। না স্যার, ঠিক আছে, কোনো বুঝতে পারবো। তুমি একবার কল করো আমাকে, হ্যাঁ? তুমি একবার কল করো। ওকে স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহলে আজকে এতটুকুই। বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে আজকে এতটুকুই থাক, ঠিক আছে? পিওয়াইকিউ গুলো সলভ করে ফেলো, দেখা হবে আবার আগামীকাল। বলো শুভম, কি বলছো? বলো বলো। স্যার বলছি যে নেটের যেগুলো স্যার ইউনিট ওয়াইজ যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছে স্যার 350-র উপরে হয়ে যাচ্ছে, ওগুলো কি স্যার মানে একটু ভাঙা যাবে না? মানে স্যার 350টা উঠে যাবে, ওগুলো কি স্যার কম মানে দুটো পার্টে করা যাবে না? ওটা ইন্ডিয়ান পলিটিক্যাল থট 350টা করে কোশ্চেন হচ্ছে স্যার, অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি করে দিচ্ছি, তুমি একবার আমাকে একবার ক্লাসের পর ফোন করো, কোন জায়গাটা আমি বুঝতে পারছি না, তোমার এখানে সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে একটু, আমাকে বলো, আমি ওটা করে দেবো, ঠিক আছে? বা আজকে না হলেও কালকে সকালে তোমাকে করে দেবে ওটা। কিভাবে করতে হবে বলো, সুবিধে তোমাদের যেভাবে সুবিধা হবে সেভাবেই ওকে স্যার, ফোন করে বলছি। করে দেবে তোমাকে, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাক, চলো আর লম্বা করছি না, বেসিক জিনিসগুলো এইভাবে জানো তাহলেই হবে। বাকি কোয়েশ্চেন্স গুলো আগামীকাল সলভ করবো, যদিও আমি আপলোড করে দিয়েছি, কিন্তু স্কোরটা তোমরা দেখতে পাবে না এখন সলভ করলে, কারণ ওখানে সেটিংসটা এখনো কমপ্লিট করা হয়নি। তো আগামীকাল তোমাদের সকালবেলা ইনফর্ম করে দেবে, তারপরে সলভ করো। দেখো কতটা ঠিক হয়, 10টা কোয়েশ্চেন্সই আছে, বেশি নেই, কতটা ঠিক হচ্ছে দেখো, তারপরে আমরা রাতের তো আবার আলোচনা করবো, এবং রাতে আমরা আরেকটা নতুন টপিকও পড়ে নেব, ঠিক আছে? চলো, গুড নাইট।